প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি দেশের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ি থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা জানেন যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা, লিখিত পরীক্ষার রেজাল্ট হয়তো খুব শীঘ্রই আসবে বা হবে, ফলাফল হবে আশা করা যাচ্ছে। পাশাপাশি 19তম শিক্ষক নিবন্ধন যে পরীক্ষা হবে সেটারও সার্কুলার খুব শীঘ্রই আসবে বলে আমরা আশা করি, হয়তোবা খুব দ্রুতই হয়ে যাবে। তো সেই লক্ষ্যেই বিদ্যাবাড়ি কর্তৃক আয়োজিত 7 দিন ব্যাপী দেশসেরা 7 জন শিক্ষকের সমন্বয়ে 7টি ক্লাসের আয়োজন করেছে। তো গত 2টি ক্লাস ইতিমধ্যে হয়ে গিয়েছে, আজকে হচ্ছে তৃতীয় ক্লাস। তৃতীয় ক্লাসে আমি মুজাহিদুল ইসলাম ওশান আপনাদের সাথে আছি বাংলা বিষয় নিয়ে। আজকে বাংলা বিষয়ে এমন কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করব যে টপিকগুলো থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল, কলেজ এবং স্কুল পর্যায়ে 3টা পর্যায়ে কিন্তু কম বেশি প্রশ্ন এসে থাকে, যে টপিকগুলো থেকে সাধারণত প্রশ্ন মিস হয় না। তো সেই টপিকগুলো নিয়েই আমরা আজকে ক্লাসটি সাজিয়েছি, একদম ভিন্ন রকম। আপনারা বলতে পারেন যে আজকের ক্লাসটি একদম অন্যরকম একটি ক্লাস হবে। তো সবাই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন একদম শেষ পর্যন্ত। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হবে, অনেক সুন্দর করে আলোচনা হবে। বেশি বেশি করে শেয়ার দিবেন। আপনাদের যারা বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী আছে, পরিচিত মানুষজন আছে, যারা চাকরির প্রিপারেশন নিচ্ছে, চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে, নিজেকে ঝালাই করতেছে, তো সবাই আপনারা বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন। তো দেখা যাক আজকে শুরুতেই যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা একটু দেখে নেই যে আসলে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বাংলা বিষয় থেকে কোন কোন টপিক থেকে সাধারণত প্রশ্ন আসে বা কোন টপিকগুলো পড়া উচিত। জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, আশা করি আপনারাও ভালো আছেন সবাই। এখানে দেখতে পারতেছেন যে বাংলা ভাষার উদ্ভব ও ক্রম বিকাশ, এখান থেকে প্রশ্ন আসে। বাংলা ভাষার যে রীতি আছে, বিভাজন, বাংলা লিপি, খুবই গুরুত্বপূর্ণ টপিক কিন্তু এগুলো। এরপর হচ্ছে ধ্বনি ও বর্ণ, ধ্বনি পরিবর্তন, নত্যবিধান এবং সত্যবিধান এবং শব্দের যে শ্রেণী বিভাগ, এই টপিকগুলো থেকে কিন্তু প্রতিটা টপিক থেকে 2-1টা প্রশ্ন কিন্তু আসেই আমাদের যে শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। তো আজকে যে কথাটি আপনাদেরকে বলবো যে আজকে ক্লাসটি আসলে কখন শেষ হবে বলা যাচ্ছে না, সবাই একটু ধৈর্য ধরে শেষ মুহূর্ত পর্যন্ত থাকবেন। এরপর সন্ধি থেকে প্রশ্ন আসে। সমার্থক শব্দ, পদ প্রকরণ, প্রতিশব্দ, বিপরীত শব্দ, লিঙ্গ, বচন, উপসর্গ, সংখ্যাবাচক শব্দ, দ্বিরুক্ত শব্দ, প্রকৃতি, প্রত্যয়, এই টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন আসেই শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। এরপর খেয়াল করেন বানান শুদ্ধিকরণ, বাক্য শুদ্ধিকরণ, বাক্য পরিবর্তন, পারিভাষিক শব্দ, অনুবাদ, জ্যোতীয় ছেদ চিহ্ন, এরপর যে কারক ও বিভক্তি, বাক্য সংকোচন, বাগধারা, সমাস এবং যে চিঠিপত্র যে অংশটি আছে, এই চিঠিপত্র থেকেও কিন্তু টুকিটাকি 2-1টা প্রশ্ন সাধারণত এসে থাকে। এরপর দেখা যাক আর কি কি আছে। এই যে বাংলা সাহিত্যের প্রাচীন যে যুগ আছে, এই বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, বাংলা সাহিত্যের মধ্যযুগ, প্রাচীন যুগের মধ্যে হচ্ছে চর্যাপদ, মধ্যযুগের বিশেষ করে শ্রীকৃষ্ণ কীর্তন যে আছে, বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্যের যে রোমান্স ধর্মী প্রণবাখ্যান আছে, হ্যাঁ, রসাঙ্গ, রাজসভায় বাংলা সাহিত্য, এই যে টপিকগুলো দেখতে পারতেছেন এইখান থেকে সাধারণত প্রশ্ন আসে। আর আধুনিক যুগের মধ্যে বিশেষ করে মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, শওকত ওসমান, শামসুর রহমান এবং জহির রায়হান, হ্যাঁ, এরা যারা আছেন, এই যে যারা কবি সাহিত্যিক আছেন তাদের কিন্তু আসে। এছাড়াও যাদের সাহিত্যকর্ম থেকে সাধারণত প্রশ্ন আসে, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, জসিমউদ্দিন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দীনবন্ধু মিত্র, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কবি সাহিত্যিক, জীবনানন্দ দাশ, মীর মোশাররফ হোসেন, ফরুক আহমেদ, বেগম রোকেয়া সাখাওয়াত, এই যে আপনারা দেখতে পারতেছেন এখানে স্ক্রিনে যে কবি সাহিত্যিক, তাদের সাহিত্যকর্ম থেকে কিন্তু কম বেশি প্রশ্ন থাকেই। এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে, যে বিখ্যাত উপন্যাস, বাংলা সাহিত্যের বিখ্যাত নাটক, সাহিত্য বিষয়ক যে গ্রন্থ, ভাষা আন্দোলন ভিত্তিক যে গ্রন্থগুলো আছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ, তারপর হচ্ছে কি বিখ্যাত গান, পংক্তি, উদ্ধৃতি, সাহিত্যিকদের উপাধি, ছদ্মনাম, এছাড়া হচ্ছে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ভিত্তিক যে চলচ্চিত্র, এইগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ বিশেষ করে শিক্ষক নিবন্ধনের জন্য। যেহেতু 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার খুব শীঘ্রই আসবে, আশা করা যাচ্ছে যে ব্যাপক সংখ্যক পদের একটা সার্কুলার আসার সম্ভাবনা আছে। তো সেজন্য আমরা চেষ্টা করব, যেহেতু এখন চাকরির পরীক্ষাগুলো তুলনামূলক কম হচ্ছে, তো আমরা চেষ্টা করি যে যেহেতু শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সকলেই অংশগ্রহণ করে থাকে, সেহেতু আমরা এই সময়টাকে কাজে লাগিয়ে দেখি আমরা প্রস্তুতি নিতে পারি কিনা। তো শুরুতেই আমরা টপিক ধরে ধরে আমরা আলোচনা করার চেষ্টা করব এবং দেখব যে আসলেই প্রশ্ন আসে কিনা
প্রতিটা টপিক ধরে ধরে আজকে আমরা একদম সুন্দর করে আলোচনা করার চেষ্টা করব। শুরুতেই যেটা টপিক সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ। বাংলা ভাষার উদ্ভব এবং ক্রমবিকাশ। আপনারা সকলেই জানেন যে বাংলা ভাষা মূলত ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর যে ইন্দো ইরানীয় যে শাখা আছে সেই শাখার কেন্তম এবং শতম, বিশেষ করে শতম শাখা থেকে ধাপে ধাপে পর্যায়ক্রমে মূলত বাংলা ভাষার কিন্তু উদ্ভব হয়েছে। সে সম্পর্কে তো আমরা কম বেশি সকলেই জানি। তো যে বিষয়টি আজকে আপনারা দেখেন, বিশেষ করে আজকের ক্লাসটি একদম ভিন্ন ধর্মিক একটি ক্লাস হবে। অনেকেই মনে করে থাকেন যে বাংলা ক্লাসে আসলে অনেক সুন্দর করে করা সম্ভব যদি আমরা সেভাবে করার চেষ্টা করি। আজকের ক্লাসটি একদম ভিন্ন ধর্মী একটি ক্লাস হবে। প্রথম যে প্রশ্নটি আছে, যে প্রশ্নটি এসেছিল 17তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা, প্রভাষক নিবন্ধনে 2022 সালে, যে বাংলা ভাষার উৎস কি, বাংলা ভাষার উৎস কি। এখানে দেখেন 4টি অপশন দেয়া আছে: ভারতীয় আর্য, কথ্য ভারতীয়, বৈদিক ভাষা, আর্য ভাষা। কোনটি হতে পারে? আপনারা একটু উত্তর করার চেষ্টা করেন। আমি একটু সঠিক উত্তর সঠিক উত্তর আশা করব সবার কাছ থেকে। জি, অনেকেই গ উত্তর দিচ্ছেন এবং ঘ উত্তর দিচ্ছেন। দেখি কি আসে। বিশেষ করে আপনারা দেখেন, ততক্ষণ আমরা একটু অন্য বিষয়, আপনারা উত্তর করতেই থাকেন, আমরা একটু অন্য বিষয় এই সম্পর্কে আমরা একটু কথা বলার চেষ্টা করি। খেয়াল করেন, এখানে মানচিত্রে যে দেখতে পারতেছেন, বিশ্বের মানচিত্রে, এই বিশ্বের মানচিত্রে আপনারা বিভিন্ন রং, বিশেষ করে নীল, এরপর হচ্ছে বেগুনি, সবুজ এবং লাল এবং আরেকটি কালার, এই যে 5 কালারের যে অংশগুলো দেখতে পারতেছেন, মূলত এই অঞ্চলগুলোতেই হচ্ছে কি ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী, ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর যে ভাষাগুলো আছে সেই ভাষাগুলো কিন্তু এই সকল অঞ্চলে ব্যবহার হয়ে থাকে। তার মানে ইন্দো ইউরোপীয় সকল ভাষা এই সকল অঞ্চলে কিন্তু ব্যবহার হয়ে থাকে। যেমন আমাদের এখানে আমরা দেখতে পারতেছি বাংলাদেশে আমরা ভারত কি বলা যায়, মানে বাংলা ভাষা ব্যবহার করে থাকি। এরপর দেখতে পারতেছি এখানে ইন্ডিয়া আছে, তারা হিন্দি ভাষা ব্যবহার করে, সেখানে বাংলা ভাষাও আছে, আসামি আছে, উড়িয়া ভাষা আছে, এই যে বিভিন্ন ধরনের ভাষা কিন্তু সেখানে ব্যবহার হয়। এছাড়াও আমরা দেখতে পারতেছি এদিকে এশিয়ার যে অন্যান্য যে অঞ্চলগুলো আছে, মধ্যপ্রাচ্য, এরপর হচ্ছে ইউরোপের যে অঞ্চলগুলো আছে, এরপর হচ্ছে কি আমেরিকার যে অঞ্চলগুলো আছে, এই যে বিভিন্ন যে অঞ্চলগুলো আমরা দেখতে পারতেছি, এই সমস্ত অঞ্চলে কিন্তু ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর সমস্ত ভাষা, যে সকল ভাষা আছে সেই ভাষাগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়ে থাকে। তো সকলে উত্তর করার চেষ্টা করেছেন, আপনারা সকলে উত্তর করেছেন সি, মানে কি বলা যায়, বৈদিক ভাষা এবং আর্য ভাষা। বন্ধুরা খেয়াল করে দেখবেন যে এখানে যে 4টি অপশন আছে, 4টা অপশনেই কিন্তু বাংলা ভাষার উৎপত্তি হিসাবে কিন্তু ধরা যায়। এই 4টা অপশনই কিন্তু, এই 4টা অপশন থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে, ধাপে ধাপে হয়েছে। কিন্তু এই যে পরীক্ষায় এই ধরনের ক্রিটিক্যাল কিছু প্রশ্ন আছে, প্রশ্ন কিন্তু খুবই সহজ, সকলেই দেখতেছেন যে বৈদিক ভাষা, আর্য ভাষা, হ্যাঁ এটা কিন্তু খুবই সহজ। আমরা যখন পরীক্ষা অংশগ্রহণ করে থাকি, আপনারা যখন পরীক্ষা অংশগ্রহণ করে থাকেন, এমন কিছু প্রশ্ন আসে, কনফিউজিং প্রশ্ন, আপনারা জানেন যে উত্তরটা ঠিক, পরীক্ষা ঠিকই দিয়ে আসেন, কিন্তু পরীক্ষা পরবর্তী সময় দেখা যায় যে কি আমার কমন আসতেছে না, আমার কি আসতেছে না, মানে ভুল দিয়েছি, হিসাব করেছি যে আমি কত পাবো, 50 পাবো, নিবন্ধনে আমি 50 পাবো, কিন্তু আমি পাস করতে পারলাম না। কেন পারলাম না? এই ধরনের প্রশ্নের কারণেই আপনি পাস করতে পারেন না। আমরা একটু দেখার চেষ্টা করি। খেয়াল করেন, একটা সুন্দর একটি টেকনিক দিচ্ছি, সেটা হচ্ছে এই যে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর পরিবারটা কিভাবে এসেছে আমরা যদি একটু খেয়াল করি। একটা টেকনিক হচ্ছে, সহজ টেকনিক, ভালো করে মনে রাখবেন। আভা বৌদির কথাই প্রকৃত সত্য। আজকের পর থেকে আপনাদের আর ঝামেলা হবে না, খেয়াল করেন এই যে টেকনিকটা, এই টেকনিকটা খুব সুন্দর করে আপনারা মনে রাখবেন। খেয়াল করেন, আভা বৌদির কথাই প্রকৃত সত্য। ইসতে হচ্ছে ইন্দো ইউরোপীয়, ইতে হচ্ছে কি ইন্দো ইউরোপীয়, শতে হচ্ছে শতম, আতে হচ্ছে আর্য, ভাতে হচ্ছে ভারতীয় আর্য, বৌদিতে হচ্ছে কি বৈদিক, কথা হচ্ছে কি কথ্য ভারতীয়, আর প্রকৃত বলতে বোঝাচ্ছে কি প্রকৃত বলতে প্রাকৃত। তাহলে হিসাবটা আপনারা একটু ভালো করে মিলিয়ে নেন যে আভা বৌদির কথাই প্রকৃত সত্য, অর্থাৎ ইন্দো ইউরোপীয় থেকে এসেছে কি শতম থেকে এসেছে আর্য থেকে হয়েছে ভারতীয় আর্য থেকে হয়েছে বৈদিক থেকে হয়েছে কথ্য ভারতীয়, তারপর হয়েছে প্রাকৃত। এখন এই যে অপশনগুলো আপনারা দেখতে পারতেছেন, সবসময় মনে রাখবেন কোনটা সঠিক উত্তর হয়, লেটেস্ট অপশন।
আপনারা সবসময় মনে রাখবেন সর্বশেষ সংস্করণ কোনটা ছিল। সর্বশেষ সংস্করণ এই চার্টটা দেখে আমি বুঝতে পারতেছি সর্বশেষ সংস্করণ ছিল প্রাকৃত। তার আগে সংস্করণ কি ছিল? কথ্য ভারতীয়। তাহলে আজকের যে প্রশ্নটি ছিল কথ্য ভারতীয়, তাহলে আমরা কি দেখতে পারলাম? কথ্য ভারতীয়। তাহলে আজকে যে প্রশ্নটি ছিল বাংলা ভাষার উৎস কি, এখানে যে 4টি অপশন আছে 4টি অপশনই কিন্তু ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে কোনটি হবে, লেটেস্ট অপশন কোনটি বা লেটেস্ট ভার্সন কোনটি সেটা আমাদের কিন্তু দেখতে হবে। লেটেস্ট ভার্সন হচ্ছে কথ্য ভারতীয়। তাহলে সঠিক উত্তর কি হবে? কথ্য ভারতীয়। যারা উত্তর করেছিলেন যে বৈদিক এবং আর্য, তাদের উত্তরটা আপাত দৃষ্টিতে ভুল হবে। কেন ভুল হবে? অপশনের কারণে ভুল হবে। আপনাদের উত্তর কিন্তু সঠিক, আর্য ভাষা থেকে এসেছে, বৈদিক ভাষা থেকে এসেছে, এগুলো সবই সঠিক, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে কি লেটেস্ট ভার্সন কোনটা, লেটেস্ট ভার্সন কোনটা এটা কিন্তু মনে রাখবেন। লেটেস্ট ভার্সন হচ্ছে কথ্য ভারতীয়, মনে রাখবেন লেটেস্ট ভার্সন হচ্ছে কথ্য ভারতীয়। আসলে প্রশ্নের অপশনগুলো আমি একটু চেঞ্জ করেছি, দুই একটা চেঞ্জ করেছি। কেন চেঞ্জ করেছি? যে এখানে মূলত প্যাচটা কি, কেন আমরা এখানে কি করি, অনেকগুলো প্রশ্ন উত্তর দেওয়ার পরেও কেন আমরা ফেল করি, এই কারণগুলো কিন্তু বের করার জন্যই, এই ট্রিক্সগুলো শেখানোর জন্যই মূলত এই প্রশ্নটার এই দুই একটা অপশন আমি একটু এদিক ওদিক করেছি, কিন্তু প্রশ্নটা ঠিকই এসেছিল। আচ্ছা, তাহলে সঠিক উত্তর কি হবে আমাদের? কথ্য ভারতীয়। তাহলে আজকের পর থেকে আপনাদেরকে যে টেকনিকটা দিয়েছি আশা করি আর ভুল হবে না, আশা করি আপনাদের আর কোনো ভুল হবে না। এজন্যই বলতেছি যে আজকের ক্লাসটি আপনারা শেষ পর্যন্ত থাকবেন, মজার মজার কিছু তথ্য পাবেন। এরপর দেখেন, এরপর আমরা আসবো বাংলা লিপি নিয়ে। এখানে স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন এখানে কুটিল রূপ আছে, এরপর কি আর্য ভাষার কিছু রূপ আছে, এরপর যে ব্রাহ্মী লিপি আছে, দেখেন এখানে বিভিন্ন লিপি, এগুলো কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরেছি। অনেকে হয়তো দেখেননি, অনেকে হয়তো বা দেখেননি যে সে লিপিগুলো কেমন। তো আজকে আমরা বাংলা লিপি নিয়ে, এরপর যে প্রশ্নটি আছে বা এরপর যে টপিক সেটা হচ্ছে বাংলা লিপি। বাংলা লিপি থেকে কি কি টপিক আসে বা কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আমরা দেখি। খেয়াল করেন, আপনারা দেখতে পারতেছেন এখানে হচ্ছে আমরা বাংলা লিপি তুলে ধরেছি, স্বর বর্ণ ব্যঞ্জন বর্ণ, এগুলোই মূলত হচ্ছে বাংলা লিপি। এগুলো আপনারা সকলেই জানেন, আমরা সকলেই জানি। তো যে প্রশ্নটি সেটা হচ্ছে বাংলা বর্ণমালার উৎস কি। এই প্রশ্নটি এসেছিল 16তম শিক্ষক নিবন্ধন স্কুল সমমানে 2019 সালে এই প্রশ্নটি কিন্তু এসেছিল। তো এখানে 4টি অপশন দেওয়া আছে, বাংলা লিপি, ব্রাহ্মী লিপি, খরষ্টি লিপি, কুটিল লিপি, মানে কুটিল, এই 4টি অপশন আছে। তো কোনটা হবে, কোনটা সঠিক উত্তর হতে পারে? একটু উত্তর করার চেষ্টা করেন, কোনটি সঠিক উত্তর হতে পারে, একটু উত্তর জানানোর চেষ্টা করবেন। আচ্ছা, তো বাংলা লিপি, ব্রাহ্মী লিপি, খরষ্টি লিপি এবং কুটিল লিপি, এই যে কথাগুলো আছে, তো আমরা এখানে কিন্তু অনেক প্যাচ আছে, আজকে আপনাদেরকে এই প্যাচগুলো খোলাসা করে দিব। এখানে যে প্রশ্নটি ছিল কি বাংলা বর্ণমালার উৎস কি, বাংলা বর্ণমালার উৎস কি, খেয়াল করেন যদি প্রশ্ন আসে বাংলা বর্ণমালার উৎস, ভালো করে আজকে সুন্দর করে আপনারা মাথার মধ্যে এই কথাগুলো একদম সুন্দর করে কি করে সেভ করে রাখবেন। বাংলা বর্ণমালার উৎস, উৎস কি, যদি প্রশ্ন আসে উৎস, তাহলে উত্তর হবে কি ব্রাহ্মী। কি হবে উত্তর? ব্রাহ্মী লিপি। যদি আসে বাংলা বর্ণমালার রূপ, যদি কি আসে রূপ আসে, যদি বলে যে বাংলা বর্ণমালার রূপ কি, তখন উত্তর হবে কি কুটিল, তখন উত্তর হবে কুটিল। এরপর যদি বলে যে বাংলা বর্ণমালার নিজস্ব লিপি কি, যদি এই উৎসের জায়গায় কি থাকে নিজস্ব লিপি, নিজস্ব লিপি, এটা মনে রাখবেন। যদি বলে বাংলা বর্ণমালার নিজস্ব লিপি কি, তাহলে উত্তর হবে কি বাংলা লিপি, তাহলে উত্তর হবে মনে রাখবেন বাংলা লিপি। এই যে এখানেই মূলত একটু প্যাচ, অনেকেই আমরা কি করে থাকি ভুল করে থাকি। তাহলে মনে রাখবেন যে বাংলা বর্ণমালার উৎস হচ্ছে কি ব্রাহ্মী লিপি। উৎস বা উৎপত্তি উদ্ভব যে এটা যে শব্দই ব্যবহার করুক না কেন কি হবে ব্রাহ্মী লিপি। আর যদি বলে যে বাংলা বর্ণমালার নিজস্ব লিপি কি, তাহলে উত্তর হবে কি বাংলা লিপি। আর যদি বলে যে বাংলা বর্ণমালার রূপ কোনটি, তাহলে উত্তর হবে কি কুটিল, তাহলে উত্তর হবে কুটিল। মনে রাখবেন আমি একটা টেকনিক শিখাই দিচ্ছি আজকে। ভারতের ব্রাহ্মণ, ভারতের ব্রাহ্মণ পশ্চিমে যায়, আচ্ছা ভারতের ব্রাহ্মণ পশ্চিমের মধ্য দিয়ে যায়, মধ্য দিয়ে, পশ্চিমের মধ্য দিয়ে পূর্বে যায়, পশ্চিমের মধ্য দিয়ে কোথায় যায় পূর্বে যায়। এই যে দেখেন বাংলা বর্ণমালার রূপগুলো আমি আপনাদেরকে শেখাচ্ছি আজকে। ভারতের ব্রাহ্মণ পশ্চিমের মধ্য দিয়ে পূর্বে যায়। মনে রাখবেন প্রথমে যে ভারতীয় লিপিগুলো আছে, ভারতীয় যে লিপিগুলো আছে সেই ভারতীয় লিপিগুলো থেকে উৎপত্তি হয়েছে কি ব্রাহ্মী লিপি। কি হয়েছে ব্রাহ্মী লিপি। এই ব্রাহ্মী লিপির কয়টি রূপ,
একটু ভালো করে ক্লিয়ার করে যদি আপনাদেরকে বলি, খেয়াল করেন যে ভারতীয় লিপি থেকে এসেছে কি ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপি। এখন এই ব্রাহ্মী লিপির রূপ কয়টা? ব্রাহ্মী লিপির তিনটা রূপ আছে। তিনটা রূপ আছে। প্রথম হচ্ছে কি পশ্চিমা লিপি। পশ্চিমা লিপি, এই পশ্চিমা লিপির রূপকে বলা হয় সারদা। মনে রাখবেন, প্রশ্ন আসতে পারে পশ্চিমা লিপির রূপ কোনটি, তাহলে উত্তর হবে কি সারদা। এরপর হচ্ছে মধ্য ভারতীয় লিপি। মধ্য ভারতীয় লিপি, মধ্য ভারতীয় লিপি যেটি আছে এটার রূপ হচ্ছে কি নাগর। মনে রাখবেন, মধ্য ভারতীয় লিপির রূপ হচ্ছে কি নাগর। আরেকটি হচ্ছে পূর্বী লিপি। আরেকটি হলো কি পূর্বী লিপি। এই পূর্বী লিপির রূপকে বলা হয় কুটিল। পূর্বী লিপির রূপকে বলা হয় কুটিল। এই কুটিল রূপ থেকেই মূলত এসেছে কি বাংলা লিপি। মনে রাখবেন, এই কুটিল রূপ থেকে এসেছে মূলত কি বাংলা লিপি। আচ্ছা, হ্যাঁ, ব্রাহ্মী লিপি এবং খরষ্টি লিপি সেটা তো আমরা জানি যে ব্রাহ্মী লিপি আর একটা খরষ্টি লিপি আছে ভারতীয়, সেটা হচ্ছে কি ব্রাহ্মী লিপি বাম দিক থেকে লেখা হয় আর খরষ্টি লিপি ডান দিক থেকে লেখা হয়, সেটা তো আপনারা সকলেই জানেন। তো এটা মনে রাখবেন যে ব্রাহ্মী লিপির তিনটা রূপ, একটা হচ্ছে পশ্চিমা লিপি যেটাকে যার রূপ হচ্ছে সারদা, মধ্য ভারতীয় লিপি যার রূপকে বলা হয় নাগর, এবং একটা হচ্ছে পূর্বী লিপি যার রূপকে বলা হয় কুটিল। এই কুটিল রূপ থেকেই মূলত কি এসেছে, এই বাংলা লিপি এসেছে। এরপর দেখেন যে প্রশ্নটি আছে, তাহলে উত্তর হবে কি ব্রাহ্মী লিপি। এবার আসি আমরা ধ্বনি ও বর্ণ নিয়ে। খেয়াল করেন যে ধ্বনি এবং বর্ণ এই যে টপিকটি আছে এখান থেকে কেমন প্রশ্ন আসে বা কি ধরনের প্রশ্ন আসতে পারে। খেয়াল করেন যে প্রশ্নটি আছে এখানে, অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি? অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি? উত্তর করার চেষ্টা করেন। ক আছে কি চ ধ্বনি, ছ ধ্বনি, জ ধ্বনি এবং কি ঝ ধ্বনি। চ ধ্বনি, ছ ধ্বনি, জ ধ্বনি এবং কি ঝ ধ্বনি। কোনটি উত্তর হতে পারে? আপনারা একটু উত্তর করার চেষ্টা করেন। অঘোষ অল্পপ্রাণ ধ্বনি। আমরা যদি ভালো করে একটু খেয়াল করি, বাংলা বর্ণমালার যে ব্যঞ্জন বর্ণগুলো যে আছে খেয়াল করেন, ক চ ট ত প, এরপর হচ্ছে কি খ ছ ঠ থ ফ, গ জ ড দ ব, ঘ ঝ ঢ ধ ভ, এরপর হচ্ছে কি উম ইয়, তারপর হচ্ছে কি ন ন এবং ম। এই যে আপনারা দেখতে পারতেছেন যে 25টি বর্ণ আছে, এই 25টি যে বর্ণ আছে বাংলা বর্ণমালার, আমরা যদি হিসাব করি এটা হচ্ছে কি প্রথম সারির, এটা হলো দ্বিতীয় সারি, এটা হলো তৃতীয় সারি, এটা চতুর্থ সারি, আর এটা হচ্ছে কি পঞ্চম সারি। ভালো করে মনে রাখবেন, অঘোষ ধ্বনি যদি বলে, যদি কি থাকে অঘোষ ধ্বনি, মনে রাখবেন অঘোষ। এই যে আপনারা এই যে 25টি যে বর্ণমালা আছে, এখানে 25টি যে বর্ণ আছে, সরি এখানে যে 25টি বর্ণ আছে ব্যঞ্জন বর্ণের, এই 25টি বর্ণের প্রথম সারির যে অক্ষরগুলো আছে বা বর্ণগুলো আছে এবং দ্বিতীয় সারি, এরপর তৃতীয় সারি, চতুর্থ সারি এবং পঞ্চম সারি। মনে রাখবেন অঘোষ ধ্বনি হচ্ছে কি 1 এবং 2, অর্থাৎ এই যে প্রথম সারি যে আছে ক চ ট ত প এবং খ ছ ঠ থ ফ, এই যে 10টি ধ্বনি আছে, এই যে 1 এবং 2 এটাকে বলা হয় কি অঘোষ। এই ধ্বনিগুলো হচ্ছে কি অঘোষ। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে কি ঘোষ, অর্থাৎ 3, 4 এবং 5 এগুলো হচ্ছে কি ঘোষ। এখন বলেন যে অল্প প্রাণ এবং মহাপ্রাণ। যদি বলে অল্প প্রাণ, অল্প প্রাণ, অল্প প্রাণ মানে হচ্ছে বিজোড়, বিজোড়ের প্রাণ কি অল্প, তাহলে উত্তর হবে 1, 3, 5। অল্প প্রাণ ধ্বনি কোনগুলো? এই বিজোড় ধ্বনিগুলো 1, 3, 5। এতটুকু মনে রাখলেই হবে যে এই সারির বিজোড় ধ্বনিগুলাকে কি বলা হয়? অল্প প্রাণ বলা হয়ে থাকে। আর যদি বলে মহাপ্রাণ তাহলে জোড় ধ্বনি, তাহলে কি হবে? জোড় ধ্বনিগুলো হবে, অর্থাৎ 2 এবং 4, এই 2, 4 হচ্ছে কি মহাপ্রাণ। তাহলে খেয়াল করে দেখেন প্রশ্নটি ছিল যে অঘোষ অল্প প্রাণ ধ্বনি, অঘোষ অল্প প্রাণ ধ্বনি। তাহলে আমরা দেখি অঘোষ হচ্ছে কি 1, 2, এই 1 এবং 2 হচ্ছে কি অঘোষ, আর অল্প প্রাণ হচ্ছে 1, 3, 5। তাহলে অঘোষ হচ্ছে কি অল্প প্রাণ হচ্ছে 1, 3, 5 অর্থাৎ 1। তাহলে 1 প্রথম সারি যে ধ্বনিগুলো আছে এটা কি একই সাথে অঘোষ, একই সাথে অল্প প্রাণ। তাহলে কি হবে? ক চ ট ত প, এই ধ্বনিগুলো হচ্ছে কি অঘোষ অল্প প্রাণ। তাহলে এখানে আমরা দেখি কি আছে, ক চ ট ত প, তাহলে এখানে উত্তর হবে কি চ। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? চ হবে। তাহলে এখানে চ ধ্বনি, তাহলে সঠিক উত্তর কি হবে? চ ধ্বনি। এখানে আপনারা দেখতে পারতেছেন চার্টে যে এখানে কি এই যে নাসিক, এখানে হচ্ছে অল্প প্রাণ ধ্বনি, এটা হচ্ছে কি মহাপ্রাণ, অল্প প্রাণ, মহাপ্রাণ, অর্থাৎ অল্প প্রাণ এবং মহাপ্রাণ। অর্থাৎ এখানে ভালো করে খেয়াল করে দেখেন যে 1 এবং 2 নাম্বার ধ্বনিগুলো অঘোষ, 3, 4, 5 এগুলো হচ্ছে কি ঘোষ। এরপর হলো কি
1, 3 এবং 5 এগুলো হচ্ছে কি অল্প প্রাণ, আর মহাপ্রাণ হচ্ছে কি 2 এবং 4। আর একই সাথে পঞ্চম যে ধ্বনিগুলো আছে 5 নাম্বার সারির, এই ধ্বনিগুলোকে কি বলা হয়? নাসিক্য ধ্বনি। উম, ইয়, ন, ন এবং কি মূর্ধন্য ন এবং কি দন্ত ন এবং ম, এই ধ্বনিগুলোকে বলা হয় কি নাসিক্য ধ্বনি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের পর থেকে যেন আর ভুল না হয় আপনাদের। তাহলে এই ধ্বনি থেকে কিন্তু প্রশ্ন আসে, যে প্রশ্নটি এসেছিল 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। এরপর খেয়াল করেন ধ্বনি পরিবর্তন। এরপর কি আছে? ধ্বনি পরিবর্তন। এই ধ্বনি পরিবর্তন থেকেও কিন্তু প্রশ্ন এসে থাকে। খেয়াল করেন ধ্বনি পরিবর্তন থেকে কি কি প্রশ্ন আসে বা কোন ধরনের প্রশ্ন আসতে পারে। খেয়াল করেন শরীর থেকে হচ্ছে শরীর শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন ধরনের নিয়ম প্রযোজ্য? এই প্রশ্নটি এসেছিল 14তম প্রভাষক নিবন্ধন 2017 সালে। 14তম যে প্রভাষক নিবন্ধন হয়েছিল সেই পরীক্ষা কিন্তু এসেছিল, যে কি শরীর থেকে শরীর এই শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন নিয়মটা কি হয়েছে এখানে ব্যবহার হয়েছে। এখানে 4টি অপশন দেওয়া আছে: সমীভবন, ধ্বনি বিপর্যয়, অসমীভবন, আর একটা হচ্ছে কি বিষমী ভবন। কোনটি হতে পারে? সঠিক উত্তর করার চেষ্টা করি আমরা। কোনটি হইতে পারে? কোনটি সঠিক উত্তর হতে পারে? আমরা যদি ভালো করে খেয়াল করি যে সমীভবন, সমীভবনটা কি জিনিস একটু চেষ্টা করেন। সমীভবনটা হচ্ছে, সমীভবন সেটাকেই বলা হয় যেটার কি একটা বর্ণ আর একটা বর্ণের প্রভাবে কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। মানে দুইটা বর্ণ পরস্পরের প্রভাবে কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। যেমন আমরা বলতে পারি ধর্ম, এই ধর্ম থেকে কি হতে পারে? ধম্ম। অর্থাৎ এখানে র এবং ম একে অপরে কি হয়েছে? প্রভাবিত হয়েছে। প্রভাবিত হওয়ার কারণে এখানে কি হয়েছে? ধর্ম থেকে ধম্ম হয়ে গিয়েছে। এরপর যেমন দেখেন ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয় যদি আলোচনা করি, ধ্বনি বিপর্যয় মানে কি? যদি একটা ধ্বনি কি করে আর একটা ধ্বনির জায়গায় চলে যায়, অর্থাৎ কি একটা ধ্বনি আর একটা ধ্বনির জায়গায় যদি তার স্থানটা দখল করে, সেটাকে কি বলা হয়? ধ্বনি বিপর্যয় বলা হয়। যেমন দেখেন আমরা যেমন রিক্সা থেকে কি বলি? রিক্সা থেকে কি বলি? রিস্কা। এই যে কি হয়ে গেল? রিস্কা হয়ে গেল। অর্থাৎ ধ্বনি কি হয়ে গেল? স্থান পরিবর্তন করে। যখন দুটা ধ্বনি পরস্পর স্থান পরিবর্তন করে সেটাকে কি বলা হয়? ধ্বনি বিপর্যয় বলা হয়। এরপর দেখেন অসমীভবন। অসমীভবন বলতে কিছু নাই, এখানে এটা কি হবে? অপশনে ছিল অসমীভবন, আসলে কি আছে? অসমীকরণ আছে। অসমীকরণ কি রকম? অসমীকরণ হচ্ছে যে এক জাতীয় দুইটা শব্দ যদি কি করে? পরপর বসে। এক জাতীয় দুইটা শব্দ যদি পরপর বসে তাহলে মাঝখানে কি হয়? একটা স্বরধ্বনির আগমন ঘটে। যেমন আমরা বলতে পারি ধপ যোগ ধপ। এ দেখেন ধপ ধপ, ধপ ধপ থেকে কি হয়েছে? ধপা ধপ, ধপা ধপ। যখন এক জাতীয় দুইটা শব্দ কি করবে? পাশাপাশি বসবে, একসাথে বসবে, তখন দুইটা শব্দের ঠিক মাঝখানে একটা স্বরধ্বনি আসবে। এটাকে কি বলা হয়? অসমীকরণ বলা হয়। আর বিষমী ভবন যেটি আছে, বিষমী ভবনটা হচ্ছে কি? যখন এক জাতীয় দুইটা ধ্বনি পাশাপাশি থাকে তখন একটার ধ্বনি কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। যেমন আপনারা বলতে পারেন, যেমন এখানে দেওয়া আছে শরীর। এই শরীর এক জাতীয় দুইটা ধ্বনি আছে, র র আছে, এখান থেকে পরিবর্তন হয়ে কি হয়েছে? শরীর হয়েছে, শরীর হয়েছে। তাহলে এটার উত্তরটা কি হবে? বিষমী ভবন। তাহলে উত্তর হবে কি? বিষমী ভবন। যে উত্তর করার চেষ্টা করেছেন সাবরিনা মুমতাজ সুধা, টপাটপ। জি অসংখ্য ধন্যবাদ। জি যেমন লাল থেকে নাল, জি অবশ্যই অসংখ্য ধন্যবাদ। লাবিব আহমেদ বলেছেন। জি আপনারা অবশ্য মানে খুবই সুন্দর পারেন। লাফ থেকে ফাল, জি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। জি সকলেই উত্তর করার চেষ্টা করবেন, অর্থাৎ এখানে যেন আপনাদের প্র্যাকটিস হয়, এখানেই যেন আপনাদের কি হয়? আপনাদের যে কি বলা যায় যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যেন আজকে সমাধান করে তারপর আপনারা যেতে পারেন। এই জন্য শেষ পর্যন্ত আপনাদের থাকতে হবে। এখানে ধ্বনি পরিবর্তনের দেখেন এখানে সুন্দর করে চার্ট দেয়া আছে, একদম টোটাল A to Z এখানে দেয়া আছে। এরপর দেখেন যে প্রশ্নটি আছে নত্যবিধান এবং সত্যবিধান, একটা জটিল একটা টপিক। নত্যবিধান এবং সত্যবিধান অর্থাৎ মূর্ধন্য ন এবং কোথায় দন্ত ন হবে, এটা নিয়ে আমাদের প্রায় কি হয়ে যায়? প্যাচ লেগে যায়। আসলে কোনটি হবে বা কোনটি হওয়া উচিত, হ্যাঁ এটা নিয়ে আমাদের কি হয়? ব্যাপক সমস্যার সৃষ্টি হয়ে যায়। নত্যবিধান এবং সত্যবিধান খেয়াল করেন যে প্রশ্নটি ছিল যে নত্যবিধি অনুসারে কোন বানানটি সঠিক? নত্যবিধি অনুসারে কোন বানানটি সঠিক? এই প্রশ্নটি এসেছিল 17তম প্রভাষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2022 সালে। এখানে দেখেন অপশন দেওয়া আছে পূর্বাহ্ন, অপরাহ্ন, মধ্যাহ্ন, সায়াহ্ন। এই চারটা নিয়ে আমাদের যত ঝামেলা। এই চারটি বানান আসলেই আমাদের কি হয়ে যায়? মাথা গরম হয়ে যায়, আমরা কনফিউজড হয়ে যাই আসলে কোনটা সঠিক হবে।
এটা আজকে আমরা সমাধান করব, সুন্দরভাবেই সমাধান করার চেষ্টা করব। খেয়াল করেন, সুন্দর একটা ছোট্ট একটি নিয়ম আছে, মনে রাখবেন। প্র, পরা, পূর্ব এবং কি অপ। প্র, পরা, পূর্ব, অপ, এই যে চারটা কি আছে, উপসর্গ আছে। কি উপসর্গ? এই উপসর্গগুলো হচ্ছে কি সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ, যেমন বাংলা, খাঁটি বাংলা উপসর্গ আছে 21টি, সংস্কৃত উপসর্গ আছে কতটি? 20টি, তাই না? তাহলে এই যে যেগুলো দেওয়া আছে প্র, পরা, পূর্ব, অপ, এই চারটি যদি কোনো শব্দের শুরুতে থাকে, এই চারটি প্রিফিক্স বা চারটি উপসর্গ যদি কোনো শব্দের শুরুতে থাকে, এরপর যদি কি হয়? অন্য হয়, মানে কি হয়ের সাথে ন থাকে, তাহলে কি হবে? মূর্ধন্য ন হবে। তাহলে সবসময় কি হবে? মূর্ধন্য ন হবে। এটা আপনারা মনে রাখবেন। তাহলে সর্বদা কি হবে? মূর্ধন্য ন হবে। এই চারটি উপসর্গের পরে যদি কি থাকে? অন্য থাকে, তাহলে সেখানে কি হবে? সর্বদা মূর্ধন্য ন হবে, দন্ত ন হবে না। এই চারটি ছাড়া আর যত শব্দ আছে সবগুলোতে কি হবে? বাকিগুলোতে কি হবে? বাকিগুলোতে হবে কি? দন্ত ন হবে। বাকিগুলোতে কি হবে? দন্ত ন হবে। এটা আপনারা মনে রাখবেন, খুব সুন্দর করে মনে রাখবেন। তাহলে আমরা এখন দেখি যে সেই নিয়ম অনুযায়ী, যে নিয়মটি আমরা এতক্ষণ ধরে জানলাম, সেই নিয়ম অনুযায়ী খেয়াল করেন। অপরাহ্ন, পূর্ব, পরা, কি আছে? প্র, পরা, পূর্ব, অপ, অপরাহ্ন। তাহলে এই বানানটি কি? ভুল। এই বানানটি ভুল। কি হইতো? হয়ের নিচে ন হতো। মধ্যাহ্ন, এই বানানটিও ভুল, কারণ এখানে মূর্ধন্য ন হয়েছে, এখানে কি হইতো? দন্ত ন হইতো। সায়াহ্ন, এই বানানটিও ভুল, কারণ এখানে কি হয়েছে? মূর্ধন্য ব্যবহার হয়েছে, মূর্ধন্য ন, এখানে কি হবে? দন্ত ন হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি? পূর্বাহ্ন। এই পূর্বাহ্ন। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি? পূর্বাহ্ন। যে অনেকেই বলেছেন অপরাহ্ন, হ্যাঁ অপরাহ্ন, অপরাহ্ন বানানটা কিন্তু ভুল আছে। অপরাহ্ন বানানটি কিন্তু ভুল আছে, এটা আপনাদের খেয়াল করতে হবে। তাহলে সঠিক উত্তর কি হবে? পূর্বাহ্ন। আজকে থেকে মনে রাখবেন যে পূর্ব, প্র, পরা, পূর্ব, অপ, এই উপসর্গ বা এই প্রিফিক্স গুলোর পরে যদি কোনো শব্দ আসে, সেই শব্দে যদি হয় ন থাকে, হয় ন ব্যবহার হয়, তাহলে অবশ্যই মূর্ধন্য ন ব্যবহার হবে, কখনো দন্ত ন ব্যবহার হবে না। এই কথাটি আপনারা সুন্দর করে মনে রাখবেন। আরো কিছু তথ্য দিচ্ছি। আজকে যে শুধু আমরা প্রশ্নই পড়বো তা কিন্তু না, প্রতিটি প্রশ্ন থেকে নিত্য নতুন নতুন কিছু তথ্য কিন্তু আমরা জেনে যাব আজকে। খেয়াল করেন, এই যে আপনারা দেখতে পারতেছেন পূর্বাহ্ন। পূর্বাহ্ন নামে কি আছে? একটি উপন্যাস আছে, লিখেছে কে? আব্দুর রহমান ফারুকী। উপন্যাসটি কি লিখেছেন? আব্দুর রহমান ফারুকী। এরপর দেখেন হুমায়ুন আহমেদের আছে মধ্যাহ্ন। হুমায়ুন আহমেদের কি আছে? মধ্যাহ্ন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে করে এই ধরনের প্রশ্ন যদি আসে যে কি বলা যায়, মধ্যাহ্ন উপন্যাসটি বা মধ্যাহ্ন এই বইটি কে লিখেছেন, এটি কে লিখেছেন, যেন আপনারা উত্তর করতে পারেন। আচ্ছা, এরপর দেখেন অপরাহ্ন। অপরাহ্ন নামেও কি আছে? উপন্যাস আছে, কার? হুমায়ুন আহমেদের আছে। এরপর সায়াহ্ন, আসিফ আহমদ মাসুদ। আসিফ আহমদ মাসুদ নামে একজন কি লিখেছেন? সায়াহ্ন নামে একটি উপন্যাস লিখেছেন। তার মানে কি আমরা শুধু পূর্বাহ্ন, অপরাহ্ন, মধ্যাহ্ন, সায়াহ্ন এগুলোই শিখলাম না, সাথে কি শিখলাম? যে এই সংক্রান্ত কোনো বই আছে কিনা, সেই বইগুলো সম্পর্কেও আমরা জানতে পারলাম। সামনে কিন্তু আরো মজা আছে। অবশ্যই আপনাদেরকে কি, যে একজন লিখেছেন যে পায়ে ধরলে ন, জি রিনা আক্তার বলেছেন যে পায়ে ধরলে ন। জি অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, যারা এখানে আপনারা অংশগ্রহণ করেছেন, অংশগ্রহণ করতেছেন। আজকে আপনারা অনেক তথ্য জানতে পারবেন। আপনারা আজকে অসংখ্য নতুন তথ্য আপনাদেরকে আমি দিব। মানে বাংলা মানেই কি? বাংলা মানেই হচ্ছে কি, কেমন জানি একটা কঠিন কঠিন একটা বিষয়। সেই কঠিন বিষয়টাকে কিভাবে আমরা সহজ করে নিতে পারি। আসলেই বাংলা ভাষা অনেক কঠিন। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর যতগুলো ভাষা আছে তার মধ্যে অন্যতম কঠিন একটি ভাষা হচ্ছে কি, যে এত ভালো করে আগে বুঝতাম না। তরিকুল ইসলাম ভাই বলেছেন, যে অসংখ্য ধন্যবাদ। জি এইখানে জি অসংখ্য ধন্যবাদ। জি পূর্বাহ্ন কে লিখেছেন? পূর্বাহ্ন কে লিখেছেন? পূর্বাহ্ন লিখেছেন আব্দুর রহমান ফারুকী। আব্দুর রহমান ফারুকী। আমি আবার বলি, পূর্বাহ্ন লিখেছেন আব্দুর রহমান ফারুকী, মধ্যাহ্ন লিখেছেন হুমায়ুন আহমেদ, অপরাহ্ন লিখেছেন হুমায়ুন আহমেদ, সায়াহ্ন লিখেছেন আসিফ আহমদ মাসুদ। আসিফ আহমদ মাসুদ। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কি হবে? পূর্বাহ্ন হবে। এরপর দেখেন আমরা বাংলা ব্যাকরণের সন্ধি বিচ্ছেদ নিয়ে আজকে একটু আলোচনা করব। কি বিচ্ছেদ নিয়ে? সন্ধি বিচ্ছেদ নিয়ে আমরা আলোচনা করব। সন্ধি বিচ্ছেদ থেকে কিন্তু প্রশ্ন আসেই। খেয়াল করেন, সন্ধি বিচ্ছেদ থেকে যে প্রশ্নটি এসেছিল, এখানে আমরা একটা করে উদাহরণ নিয়েছি।
আমরা একটা করে উদাহরণ নিয়েছি, খেয়াল করেন। বনস্পতি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? বনস্পতি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি সেটা খেয়াল করেন। 18তম প্রভাষক নিবন্ধন অর্থাৎ কলেজ পর্যায়ে এসেছিল 2024 সালে, এই যে রিসেন্ট এবছর যেটা হয়েছে। খেয়াল করেন, বনস যোগ পতি, বন বিসর্গ পতি, বন যোগ পতি, বনযোগ পতি, কোনটি হবে? এখানে 4টি অপশন দেওয়া আছে, ক খ গ ঘ। আপনারা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেন, আপনারা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেন। আমরা দেখি, একটু খেয়াল করে থাকি। আমরা জানি যে নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি নামে এক ধরনের সন্ধি আছে। নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি নামে এক ধরনের সন্ধি আছে। যেমন দেখেন, আপনাদেরকে বলি, মনোকষ্ট। খেয়াল রাখবেন, এই শব্দগুলো খুব সুন্দর করে মনে রাখবেন। যে কোনো চাকরির পরীক্ষায় এই শব্দগুলো থেকে কিন্তু সবসময় প্রশ্ন আসে। মনোকষ্ট, তারপর কি আছে? এরপর দেখেন বাচস্পতি, বাচস্পতি, মনোকষ্ট, বাচস্পতি, আস্পদ। এই যে শব্দগুলা, এগুলোকে বলা হয় নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি। এরপর দেখেন বাচস্পতি, আস্পদ, মনোকষ্ট, মনক্ষুণ্ণ, মনক্ষুণ্ণ। এরপর হচ্ছে কি অহরহ, অহরহ। তারপর দেখেন শিরোপীড়া, শিরোপীড়া। এই যে শব্দগুলো, এর বাইরে সাধারণত পরীক্ষায় কিন্তু আসে না। এই শব্দগুলো খুব সুন্দর করে নোট করে রাখবেন। মনকষ্ট, বাচস্পতি, আস্পদ, মনক্ষুণ্ণ, অহরহ, শিরোপীড়া, শিরোপীড়া। এই যে শব্দগুলো আছে, এগুলোকে বলা হয় নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি। এগুলো কোনো নিয়ম মানে না, এগুলোতে কি হয়? বিসর্গ বসে থাকে। তাহলে সেই নিয়ম অনুযায়ী আমরা যেটা দেখলাম যে নিপাতনে সিদ্ধ, যেগুলো কোনো নিয়ম কারণ মানে না, নিয়ম কারণ না মেনে, যেমন একজন বলেছেন ততোধিক, একজন বলেছেন জি অবশ্যই ততোধিক, অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। পরস্পর, লাবিব আহমেদ বলেছেন পরস্পর, জি অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, এরকম বেশ কিছু শব্দ আছে, এই শব্দগুলো কিন্তু প্রায় পরীক্ষায় এসে থাকে, প্রায় পরীক্ষায় এসে থাকে। তাহলে সেই উত্তর অনুযায়ী আমরা দেখলাম কি, সেই যে আমরা এতক্ষণ যেটা জানলাম যে নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি, সেই বনস্পতি শব্দটা হচ্ছে কি নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধির অন্তর্ভুক্ত। আশ্চর্য, তপবন, যে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ, বৃহস্পতি, ভাস্কর, এ তো আপনারা অসংখ্য, আপনারা কি অনেক মেধাবী, আমার থেকেও কিন্তু আপনারা অনেক মেধাবী। অধোগতি, যে অসংখ্য শব্দ কিন্তু আছে। আপনারা আসলে আপনারা মানে কি বলা যায়, অনেক মেধাবী এখানে যারা আছেন, অনেক মেধাবী। তাহলে সঠিক উত্তর কি হবে? বনস্পতি। এখন দেখি এই বনস্পতি নামে কোনো বই আছে কিনা, একটু দেখার চেষ্টা করি, একটু ভিন্ন ধর্মী একটু আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। খেয়াল করেন, বিদ্যাসাগর নিঃসঙ্গ বনস্পতি নামে একটা বই আছে, বিদ্যাসাগরকে নিয়ে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে একটা কি আছে? স্যার অ্যাডমিশন হতে চাই, যে অবশ্যই আপনি ভর্তি হতে পারবেন। সেই ভর্তি সংক্রান্ত তথ্য অবশ্যই আপনাদেরকে দিব। আমাদের যে ওয়েবসাইট আছে বিদ্যাবাড়ি.com, সেখানে যেতে পারেন, গিয়ে আমাদের এখানে কি আছে, এখানে আমাদের প্রতিটা কোর্স সম্পর্কে ডিটেইলস আছে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। খেয়াল করেন, এটা লিখেছেন সালেহ মোহাম্মদ শহীদুল্লাহ, সালেহ মোহাম্মদ শহীদুল্লাহ। এই বনস্পতি নামে কি লিখেছেন? বিদ্যাপতি নিঃসঙ্গ বনস্পতি, এই বইটি লিখেছেন কে? সালেহ মোহাম্মদ শহীদুল্লাহ। তার মানে দেখলাম আজকে যে পড়াগুলো আমরা পড়তেছি, এই পড়াগুলো নিয়েও কি আছে? অসংখ্য বই কিন্তু আছে, অসংখ্য বই আছে। জি, আপনি বিদ্যাবাড়ির এক্স স্টুডেন্ট, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বনস্পতি। এরপর দেখেন বাংলা ব্যাকরণ সমার্থক শব্দ, বাংলা ব্যাকরণ থেকে দেখেন সমার্থক শব্দ থেকে কিন্তু প্রচুর প্রশ্ন বিগত বছরগুলোতে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল, প্রচুর প্রশ্ন। তো দেখি এই সমার্থক শব্দ থেকে কি আছে, ভালো করে খেয়াল করেন। সেটা হলো পাবক এর সমার্থক শব্দ কোনটি? পাবক, যে প্রশ্নটি এসেছিল 18তম প্রভাষক নিবন্ধন কলেজ পর্যায়ে 2024 সালে। এখানে দেখেন 4টি অপশন দেওয়া আছে, দেখেন কত সুন্দর করে অপশন দিয়েছি। অগ্নি, এরপর কি আছে? নয়ন, এরপর হচ্ছে অধিপতি, এরপর কি আছে? পুত্র, এরপর কি আছে? পুত্র। তাহলে দেখেন এখানে 4টি অপশন দেওয়া আছে, অগ্নি, নয়ন, পুত্র, অধিপতি, কোনটি হতে পারে? পাবক। এটা পারার কথা, এটা খুবই সহজ একটি প্রশ্ন। আপনারা অনেক মেধাবী যারা এখানে আছেন, আজকে ক্লাসে যুক্ত আছেন, জি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ, অগ্নি, এটা সঠিক উত্তর অগ্নিই হবে। এখন আমরা একটু জানার চেষ্টা করি যে অগ্নির আর কি কি সমার্থক শব্দ আছে, একটু বলার চেষ্টা করেন দেখি। অগ্নির আর কি কি সমার্থক শব্দ আছে? অগ্নির আর কি কি সমার্থক শব্দ আছে, একটু বলার চেষ্টা করেন সকলেই। এরপর আরো লিখবেন, নয়নের কি কি সমার্থক শব্দ আছে, পুত্রের কি কি সমার্থক শব্দ আছে, অধিপতির কি কি সমার্থক শব্দ আছে। আমরা প্রতিটা অপশন থেকে আজকে আমরা পড়ে যাব, খুব সুন্দর করে পড়ে যাব। পপি রানী বলেছেন আগুন, যে বন্যী,
যে অসংখ্য ধন্যবাদ। অনল, আগুন, যে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা লিখতেছেন কষ্ট করে। অবশ্যই আপনারা অসংখ্য মানে অসম্ভব মেধাবী। অগ্নি, অগ্নিতে কি আছে? এই যে বন্যী আছে, এরপর কি হুতাশুন, আপনারা সকলেই জানেন। এরপর কি আছে? বন্যী, হুতাশুন, সর্বভুক, হ্যাঁ সর্বভুক, এ ধরনের কি অসংখ্য কি আছে সমার্থক শব্দ আছে। পাবক, অগ্নি, হুতাশুন, জি অনল, অসংখ্য ধন্যবাদ। নয়ন, নয়নের সমার্থক শব্দ কি হতে পারে একটু বলার চেষ্টা করি। নয়ন, নয়নের সমার্থক শব্দ কি হতে পারে? কি কি আছে নয়নের সমার্থক শব্দ? যেমন আছে চোখ, এরপর কি আছে চক্ষু, এরপর কি বলা যায়? নেত্র বলা যায়, নেত্রও বলা যায়। চোখ, চক্ষু, তাই না? এরপর পুত্র, পুত্রের কি কি সমার্থক শব্দ আছে একটু বলার চেষ্টা করি। পুত্র, পুত্রের কি কি সমার্থক শব্দ আছে? অক্ষি, লোচন, যে অসংখ্য ধন্যবাদ। আঁখি, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। দেখেন পুত্রের কি কি সমার্থক শব্দ আছে একটু বলার চেষ্টা করি সকলেই। পুত্রের সমার্থক শব্দগুলো কি কি আছে? আমরা জানি পুত্রের সমার্থক শব্দ হচ্ছে কি? তনয়, এরপর কি আছে? আত্মজ, তনয়, আত্মজ, এরপর হচ্ছে কি সুত। আবার কন্যার সমার্থক শব্দ কি হবে? তনয়া, সুতা, আত্মজা। এভাবে আপনারা কি অপশনগুলো থেকে পড়ার চেষ্টা করবেন। আপনারা প্রতিটা অপশন থেকে এভাবে যদি আপনি প্রতিটা অপশন ধরে ধরে ব্যাখ্যা করে পড়েন তাহলে বেশি প্রশ্ন পড়ার কিন্তু দরকার হয় না। দেখবেন যে এই প্রশ্নগুলো, এই চারটা অপশন থেকে যদি চারটা অপশনগুলো সুন্দর করে বিস্তারিত পড়েন দেখবেন যে কি অসংখ্য প্রশ্ন আপনাদের এতে কিন্তু হয়ে যাবে, অসংখ্য প্রশ্ন এতে হয়ে যাবে। অধিপতি, অধিপতি যেমন দেখেন প্রভু, কর্তা, এরপর কি আছে? স্বামী, সম্রাট, সম্রাট অর্থ কিন্তু আসতে পারে। হ্যাঁ দুহিতা, কন্যার যেমন আছে দুহিতা। এরপর দেখেন যে অধিপতি, অধিপতি সমার্থক শব্দগুলো কি আছে? প্রভু, কর্তা, স্বামী, সম্রাট। এই যে এইভাবে কিন্তু আমরা কি করতে পারি? ব্যবহার করতে পারি। তো আপনারা যখন পড়াশোনা করবেন মনে রাখবেন যে আমরা যখন পড়াশোনা করব একটা প্রশ্নে চারটা অপশন থেকেই কি করব? সুন্দর করে পড়ার চেষ্টা করব, ব্যাখ্যা করে পড়ার চেষ্টা করব। এতে করে কি হবে? রিপিট হয়ে যাবে। দেখবেন যে অসংখ্য প্রশ্ন কি হয়ে যাচ্ছে? রিপিট প্রশ্নগুলো আপনার একবারই পড়া হয়ে যাচ্ছে। তাহলে দেখেন এই যে পিতা পুত্র নামে একটা কি আছে? বই আছে যেটা লিখেছেন কি? ইভান তুরগেনেভ। এটা একটা অনুবাদ সাহিত্য, ইভান তুরগেনেভ। তার এটা হলো কি অনুবাদ একটি সাহিত্য, পিতা এবং কি পুত্র, পিতা এবং পুত্র। এরপর খেয়াল করেন এরপর কি প্রশ্ন আছে বা কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে কি বিপরীত শব্দ। এই বিপরীত শব্দ এই টপিকটা থেকে অসংখ্য প্রশ্ন কিন্তু বিগত পরীক্ষাগুলোতে এসেছিল। যে যারা ডিগ্রি করেছে তারা কি নিবন্ধন দিতে পারবে? ডিগ্রি করার পর আপনাকে দুই বছরের যে মাস্টার্স কোর্স আছে, পাস কোর্স, এটা আপনাকে করতে হবে, তাহলে আপনি অবশ্যই পারবেন। এরপর দেখেন খুবই সুন্দর একটা প্রশ্ন, খুবই সহজ একটি প্রশ্ন, সেটা হচ্ছে অলিক এর বিপরীত শব্দ কোনটি? অলিক এর বিপরীত শব্দ কোনটি? এটা পারার কথা, এটা অবশ্যই আপনারা পারবেন। 18তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা কলেজ পর্যায়ে 2024 সালে এসেছিল। অলিক শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর করার চেষ্টা করেন সকলেই। অলিক শব্দের সমার্থক শব্দ কোনটি হতে পারে? চারটি অপশন দেওয়া আছে, মিথ্যা, নয়ন, সচল, সত্য। সরি, সমার্থক শব্দ বলেছি, বিপরীত শব্দ। অলিকের বিপরীত শব্দ কি হবে? অলিকের বিপরীত শব্দ কোনটি হতে পারে? অলিকের বিপরীত শব্দ কোনটি হতে পারে? উত্তর করার চেষ্টা করেন। চারটি অপশন দেওয়া আছে, মিথ্যা, নয়ন, সচল, সত্য। কোনটি হতে পারে? আমরা জানি যে মিথ্যার বিপরীত শব্দ কি? সত্য। নয়নের তো এটার বিপরীত শব্দ নাই, এটার কি আছে বলা যায়? কি বলা যায়? সমার্থক শব্দ আছে, একটু আগে আমরা পড়েছি। সচল, সচলের বিপরীতার্থক শব্দ কি? অচল। সত্যের বিপরীত শব্দ কি? মিথ্যা। এতটুকু আমরা জানলাম। কিন্তু এখানে যে কথাটা বলেছে যে অলিকের বিপরীত শব্দ, তাহলে অলিক মানে কি? ভালো করে খেয়াল করেন, অলিক শব্দের অর্থ কি? অলিকের বিপরীত শব্দ কোনটি? কোনটি হতে পারে বলেন? অলিকের বিপরীত শব্দ, অলিকের বিপরীত শব্দ কি হবে? সত্য হবে। যে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এরপর দেখেন, তো শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমরা কিছু চমৎকার প্রশ্নের আলোচনা করেছি। তো আপনারা দেখতেই পারতেছেন যে যারা মনে করেন যে এখনো যেহেতু ব্যাপক সময় আছে বা যাদের বয়স একদম শেষের দিকে চলে গিয়েছি অনেকেই আছেন, বা অনেকেই আছেন যে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করবেন, এই ধরনের চিন্তা ভাবনা যাদের আছে, যেহেতু এখন পরীক্ষাগুলো কম হচ্ছে, আমাদের হাতে ব্যাপক সময় পড়াশোনা করার,
তো যেহেতু শিক্ষক নিবন্ধন পড়াশোনাটা যদি একটু আমরা গুছিয়ে করি, মাত্র 3 থেকে 4 মাস যদি একটু গুছিয়ে করি, বা 2 মাস, কেউ যদি এমনও আছে যদি যারা পারবে, যাদের একটু মেধা আছে বা যারা পারে, যাদের একটু পূর্ব ধারণা আছে, তারা যদি 1 মাস একটু কষ্ট করে, তাহলে কিন্তু শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুতি তার হয়ে যায়। যাদের হয়তো একটু দুর্বল বিভিন্ন সাবজেক্টে, তাদের ক্ষেত্রে কি হয় যে একটু হয়তো সময় লাগে। তো যেহেতু আমরা ব্যাপক একটা সময় আছে, আপনারা একটু কি বলা যায়, এই সময়টাকে যদি কাজে লাগাতে চান, বা আপনারা যদি মনে করেন যে না আমাদের কাজে লাগানো উচিত, যদি মনে করেন যে না আমরা কি কোচিং করতে হবে বা আমরা একটু গাইডলাইন পেতে চাই, তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের যে কি বলা যায় এনটিআরসি লাইভ ব্যাচ 7, এই 7 ব্যাচে ভর্তি চলছে। আপনারা এই সময়টাতে এখানে ভর্তি হয়ে আপনারা এই সময়টাকে কাজে লাগাতে পারেন। এই সময়টাকে আপনারা কি করতে পারেন, সুন্দর করে কাজে লাগাতে পারেন। তো অবশ্যই, তো এই ভর্তির যে তথ্যগুলো, সেই তথ্যগুলো কোথায় পাবেন? সেই তথ্যগুলো পাবেন এই যে এখানে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে, অর্থাৎ 800 থেকে 805, 800 থেকে 805, বিশেষ করে এই যে 6টি নাম্বার দেওয়া আছে 0101896060 থেকে 805, এছাড়াও যে 800 থেকে 815, এখানেও আপনারা কি করতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ভর্তি সংক্রান্ত তথ্যগুলো জানার জন্য। এরপর দেখি প্রকৃতি এবং প্রত্যয়। এই প্রকৃতি এবং প্রত্যয়, এখান থেকে প্রশ্ন আসলেই আমাদের কি হয়ে যায়, মাথা ঘুরে যায় যে আসলে কি, জি স্যার এখনো অনার্স সম্পূর্ণ হয়নি আমার, তারপরে ক্লাসগুলো করতে। জি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, যে এখনো হয়তো পড়াশোনাটা আপনার শেষ হয়নি, তারপরও কি করা উচিত, আমাদের প্র্যাকটিসের মধ্যে থাকা উচিত। এখন থেকে যদি আপনি প্রিপারেশনটা নেন, তাহলে আপনার জন্য কি হবে, আপনার জন্য সুবিধা হবে পরবর্তীতে যখন পরীক্ষাগুলো দিবেন। খেয়াল করেন, কর্তব্য শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? কর্তব্য শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি হতে পারে? কর্তব্য শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি হতে পারে? এই প্রশ্নটি এসেছিল 18তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা কলেজ পর্যায়ে 2024 সালে। 18তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে এই প্রশ্নটি এসেছিল। 4টি অপশন দেওয়া আছে, কব যোগ তব্য, কব হসন্ত দেওয়ার পর আছে প্লাস তব্য, ক্রি যোগ তব্য, কর্তা যোগ অব্য। কোনটি হতে পারে? সঠিক উত্তর করার চেষ্টা করি। কেন হচ্ছে, কেউ বলতে পারবেন কেন এখানে হলো? আপনারা অনেকেই উত্তর করার চেষ্টা করতেছেন, জি সঠিক উত্তর অনেকেই দিচ্ছেন। তো যে বিষয়টি বললাম, যে যারা এখনো পড়াশোনায় আছেন, অনার্স কমপ্লিট করেননি বা এখনো অনার্স শেষ হয়নি, তারা কিন্তু আমাদের যে বিদ্যাবাড়ি যে পেজ আছে, পেজে ফ্রি ক্লাসগুলো হয়, সেই ফ্রি ক্লাসগুলো থেকে অবশ্যই আপনারা এগুলোকে অনুসরণ করবেন, এগুলোকে চর্চা করবেন। বা শুধু বিদ্যাবাড়ি না, আপনি যে কোনো একটা বই থেকেও যদি চর্চা করেন এখন থেকেই, যেহেতু এখনো অনার্স শেষ হয়নি, আপনাদের হাতে সময় আছে, এখন থেকে যদি চেষ্টা করেন, তাহলে কি হতে পারে, তাহলে আপনাদের কি বলা যায়, আপনার যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে আপনার এক ধাপ কিন্তু এগিয়ে থাকবেন। তো আমরা জানি যে কর্তব্য যে শব্দটি আছে, কর্তব্য মনে রাখবেন যে কর্ম ও ভাববাচক, কর্ম এবং কি ভাববাচক যে ধাতু আছে, সেই ধাতুর পরে, কর্ম এবং ভাববাচক ধাতুর পরে সাধারণত 2টা কি বসে, প্রত্যয় বসে। সেটা হচ্ছে কি আমরা জানি, একটা হলো তব্য বসে, আর একটা কি বসে, অনিয় বসে। একটা তব্য বসে, আর একটি কি বসে, অনিয় বসে। অর্থাৎ কর্ম এবং ভাববাচক যে ধাতুগুলো আছে, সেই ধাতুর পরে 2টা কি বসে, প্রত্যয় বসে। একটা হচ্ছে তব্য, আর একটা কি অনিয়। যেমন আমরা বলতে পারি, যেমন এখানে আছে কর্তব্য, আমরা একটু আগে বললাম, অর্থাৎ এই যে ক্রি যোগ কি তব্য, অর্থাৎ এটা হচ্ছে সংস্কৃত ধাতু, এর জন্য কি হয়েছে, এর উপরে সাধারণত রুটের মতো কি হয়েছে, একটা চিহ্ন হয়েছে, ক্রি যোগ তব্য। এই একটা হতে পারে। আর একটা হচ্ছে যেমন দেখেন দর্শনীয়, এখান থেকে দেখেন এই যে দৃশ যোগ কি অনিয়, দৃশ যোগ অনিয়। এই যে খেয়াল করেন, এই যে ক্রি এবং দৃশ, এই যে শব্দগুলো আছে, এগুলো মূলত হচ্ছে কি কর্ম বা ভাববাচক কি ধাতু। এগুলো হচ্ছে মূলত কর্ম এবং ভাববাচক ধাতু। এই কর্ম এবং ভাববাচক ধাতুর পরে কি বসে, তব্য এবং অনিয়, এই 2টি প্রত্যয় বসে। যেমন দেখেন পলিযোগ অনিয়। জি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তাহলে এখানে যে প্রশ্নটি ছিল যে কর্তব্য শব্দের সঠিক প্রকৃতি এবং প্রত্যয় কোনটি, তাহলে আমরা জানলাম যেহেতু কর্তব্য, এখানে কি হবে, এখানে হবে কি ক্রি যোগ তব্য। তাহলে সঠিক উত্তর হবে কি ক্রি যোগ তব্য। এরপর দেখি আর কি প্রশ্ন আছে। এরপর খেয়াল করেন শুদ্ধ এবং অশুদ্ধ বানান, এই যে বানান শুদ্ধিকরণ, শুদ্ধ এবং কি
অশুদ্ধ যে বানান, এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু আসে, বিগত বছরগুলোতে এসেছিল, বিগত পরীক্ষায়। ভালো করে খেয়াল করেন, কোন বানানটি শুদ্ধ, এইটি এসেছিল 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। এখানে দেখেন 4টি অপশন দেওয়া আছে, শ্রদ্ধাঞ্জলি, দারিদ্রতা, বৈশিষ্ট্য, উপযুক্ত। কোনটি হতে পারে? সঠিক উত্তর করার চেষ্টা করবেন, কোনটি সঠিক উত্তর হতে পারে? শ্রদ্ধাঞ্জলি, দারিদ্রতা, বৈশিষ্ট্য এবং কি উপযুক্ত, কোনটি হতে পারে? যে সাবিনা মুমতাজ সুধা বলেছেন উপযুক্ত, অসংখ্য ধন্যবাদ। যে এটা নিয়ে কিন্তু কনফিউশন তৈরি হয়ে গেছে অলরেডি, অনেকেই উত্তর দিচ্ছেন ক, অনেকেই বলতেছেন কি গ, অনেকেই বলতেছেন ঘ। এখানে আপনাদের কি হয়ে গেছে? কনফিউশন তৈরি হয়ে গিয়েছে। যে আমরা যদি খেয়াল করি শ্রদ্ধাঞ্জলি, আপনারা ভালো করে একটু খেয়াল করেন, এখানে স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন শ্রদ্ধাঞ্জলি, এই যে অঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলিতে কখনো কি হয় না? দীর্ঘইকার হয় না। শ্রদ্ধাঞ্জলি বানানে কি হয়? সর্বদা হ্রস্বইকার হয়। শ্রদ্ধাঞ্জলি বানানে সর্বদা কি হয়? হ্রস্বইকার হয়। আরেকটা দেখেন, দারিদ্রতা হয় না, দারিদ্রতা কখনো হয় না, কি হবে? দারিদ্র হবে, মনে রাখবেন, দারিদ্র হবে, দারিদ্র হবে। আরেকটি হচ্ছে কি? অথবা দরিদ্রতা হবে। যদি আপনি তা প্রত্যয় যুক্ত করতে চান, দারিদ্র এবং দরিদ্র, এখানে যদি আপনি তা প্রত্যয় যুক্ত করতে চান, তাহলে কোথায় তা প্রত্যয় যুক্ত হবে? এই যে দরিদ্রতা, দরিদ্রতা। এই বানানটাতে কিন্তু আমাদের মানে কি হয়ে যায়? ঝামেলা হয়ে যায় যে কোনটা সঠিক হবে। মনে রাখবেন, দারিদ্র, এই দারিদ্র শব্দের সাথে কোনো ধরনের প্রত্যয় যুক্ত হয় না, শুধুমাত্র দরিদ্র শব্দের শেষে কি হয়? প্রত্যয় যুক্ত হয়। কি প্রত্যয়? তা প্রত্যয় যুক্ত হয়। আর একটা হচ্ছে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য বানানটা একটু ভালো করে খেয়াল করেন। বৈশিষ্ট্য, এখানে কি হতো? জ ফলা হতো, বৈশিষ্ট্য। তার মানে কি এই বানানটিও ভুল। তাহলে সঠিক বানানটা কি হচ্ছে? উপযুক্ত। তাহলে সঠিক বানান কি হবে? উপযুক্ত। এই যে জয়ের উপর রেফ, কোন কোন বানানে জয়ের উপর রেফ হয় সেটা আমরা একটু ভালো করে খেয়াল করি। দেখেন, পর্যালোচনা, কিছু কিছু শব্দ আছে, পর্যালোচনা, মনে রাখবেন, পর্যালোচনা, এখানে কি আছে? এই বানানের জয়ের উপর কি হবে? রেফ হবে। তারপর হচ্ছে উপর্যুপরি, উপর্যুপরি, তাই না? উপর্যুপরি, উপর্যুপরি। এরপর কি আছে? উপযুক্ত। তারপর হচ্ছে পর্যবেক্ষণ, কি আছে? পর্যবেক্ষণ। এরপর হচ্ছে পর্যন্ত। এই যে বানানগুলো ভালো করে মনে রাখবেন, জয়ের উপর রেফ হবে। তাহলে এখানে সঠিক যে বানানটি সেটা কি হবে? কি হবে? বৈশিষ্ট্য। আবার এখানে দেখেন, এখানে কি নাই? ট নাই, এখানে ঠ দেয়া আছে, বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য বানানে। তাহলে এখানে ভালো করে খেয়াল করেন যে উপযুক্ত, এই সঠিক উত্তর হবে কি? উপযুক্ত। কারণ শ্রদ্ধাঞ্জলি এখানে হ্রস্বইকার হবে, দারিদ্রতা হবে না, কারণ দারিদ্র শব্দের সাথে কোনো প্রত্যয় যুক্ত হয় না, দরিদ্র শব্দের সাথে তা প্রত্যয় যুক্ত হয়। বৈশিষ্ট্য, এখানে ট এবং কি হবে? জ ফলা হবে। এরপর যে বিষয়টি আছে উপযুক্ত, এই বানানটি তাহলে কি হবে? সঠিক হবে। যে অসংখ্য ধন্যবাদ। রাবিকা বলেছেন কি? উপর্যুপরি, পরিচর্যা, হ্যাঁ, এই ধরনের অসংখ্য বানান আছে। পরিচর্যা, পর্যালোচনা, উপর্যুপরি, তারপর কি? পর্যবেক্ষণ, পর্যন্ত। এই বানানগুলো ভালো করে আপনারা মনে রাখবেন। জি, এরপর দেখি পারিভাষিক শব্দ। এই পারিভাষিক শব্দ থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, পারিভাষিক শব্দ থেকে প্রচুর প্রশ্ন আসে। ভালো করে খেয়াল করেন, পারিভাষিক শব্দ থেকে কি কি প্রশ্ন আসতে পারে। রেশিও শব্দটির পারিভাষিক রূপ কোনটি? রেশিও, রেশিও শব্দের পারিভাষিক রূপ কোনটা? পারিভাষিক রূপ কোনটা বা পারিভাষিক অর্থ কোনটি? যেভাবে আসুক না কেন, 4টি অপশন দেওয়া আছে। দেখেন, নিত্যক্রম, ভগ্নাংশ, অনুপাত এবং কি সারি। অনুপাত এবং সারি, কোনটি উত্তর হবে? উত্তর করার চেষ্টা করি সকলেই। নিত্যক্রম, ভগ্নাংশ, অনুপাত এবং কি সারি, কোনটি হতে পারে? রেশিও। ভালো করে খেয়াল করেন, নিত্যক্রম, তাই না? নিত্যক্রম। এরপর কি আছে? ভগ্নাংশ, এরপর অনুপাত আর এবং কি সারি। আমরা যদি ভালো করে খেয়াল করি, আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, তাহলে ভালো করে খেয়াল করবেন যে নিত্যক্রমের ইংরেজি প্রতিশব্দ কি? রুটিন। মনে রাখবেন, নিত্যক্রম ইংরেজি প্রতিশব্দের কি? প্রতিশব্দ হচ্ছে কি? রুটিন। এরপর হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশকে কি বলা হয়? ফ্র্যাকশন। ভগ্নাংশের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি বা পারিভাষিক শব্দ হচ্ছে কি? ফ্র্যাকশন। এরপর হচ্ছে অনুপাত, এরপর সারি, সারি কি বলা হয়? কি? কিউ বলা হয়, কিউ, ইউ ই, ইউ ই, কিউ। এই কিউ বলতে হচ্ছে কি? সারি। তাহলে প্রশ্ন যদি আসে যে কিউ শব্দের পারিভাষিক রূপ কোনটি, তাহলে উত্তর হবে সারি। যদি বলে ফ্র্যাকশন শব্দটি পারিভাষিক শব্দ কোনটি, তাহলে উত্তর হবে কি? ভগ্নাংশ। যদি বলে
যদি বলে যে রুটিন শব্দের পারিভাষিক রূপ কোনটি, তাহলে কি হবে? নিত্যক্রম হবে। নিত্যক্রম। আমরা রুটিন বলতে কি, এই যে নিত্যক্রমের যে ইংরেজি শব্দটা হচ্ছে রুটিন, এটা হয়তো আমরা আমাদের অনেকেরই কিন্তু অজানা। তো আজকে এটা জেনে নিলেন। তাহলে অনুপাত, তাহলে সঠিক উত্তর কি হবে? অনুপাত। রেশিও শব্দের যে পারিভাষিক রূপ, সেটা কি হবে? সঠিক উত্তর হবে কি? অনুপাত। সেটার উত্তর হচ্ছে কি? অনুপাত। এরপর দেখেন কারক এবং বিভক্তি। এই কারক এবং বিভক্তি এটাও একটু জটিল একটি টপিক। এই কারক বিভক্তি থেকে প্রশ্ন আসলেই আমরা কি করি? সাধারণত এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। অনেকের কাছে এই টপিকটা কি লাগে? অনেক বেশি কঠিন লাগে। তো দেখি কারক এবং বিভক্তি থেকে কোন ধরনের প্রশ্ন সাধারণত শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল। ভালো করে খেয়াল করেন যে ডাক্তার ডাকো বা ডাক্তার ডাকো কোন কারকে কোন বিভক্তি? এটা কোন কারকে কোন বিভক্তি হতে পারে? কোন কারকে কোন বিভক্তি হতে পারে? যে কারক বিভক্তি খুব খারাপ লাগে, যে অবশ্যই এটার কারণ হচ্ছে যে আমাদের চর্চা করি না, বা আমরা সেভাবে কি করি না, একটু কঠিন লাগে, এই জন্য আমরা এটাকে এড়িয়ে যাই। মানে আমাদের মানুষ্য স্বভাব হচ্ছে কি, যে জিনিসটা আমাদের কঠিন লাগে সেই কঠিন জিনিসটাকে আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। সেই কঠিন জিনিসটা কিন্তু এড়িয়ে যাওয়া যাবে না, মনে রাখবেন। আর সবসময় সহজ জিনিসটাকে আঁকড়ে ধরার চেষ্টা করি। সহজ জিনিসকে আমরা এড়িয়ে গিয়ে কঠিন জিনিসটাকে আঁকড়ে যখন ধরবেন, তখন দেখবেন যে কঠিনটাই কি লাগবে? সহজ হয়ে যাবে। যে অনেকেই বলেছেন যে কারক সহজ লাগে, আবার অনেকেই বলতেছেন যে কারক কি লাগে? কঠিন লাগে। এই প্রশ্নটি এসেছিল 18তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে। খেয়াল করেন এখানে 4টি অপশন দেওয়া আছে: কর্তৃক কারকের শূন্য বিভক্তি, কর্ম কারকের শূন্য বিভক্তি, করণ কারকের শূন্য বিভক্তি এবং কোনোটিই নয়। বিভক্তি তো আমরা কম বেশি জানি, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া বিভক্তি। এই বিভক্তিগুলো সম্পর্কে আপনাদের জানা আছে। এখন যেটা আছে অপশনগুলো যেহেতু শূন্য, তাহলে শূন্য বিভক্তি আমরা তো জানি যে শূন্য, অ, তাই না, এগুলো যে আছে, এগুলো থাকলেই, শব্দের শেষে এগুলো থাকলেই কি হয়? সেটা কি হয়? শূন্য বিভক্তি হয়। তো এখানে মূল শব্দটা হচ্ছে কি? ডাক্তার। তাহলে মনে রাখবেন এখানে বিভক্তি আমাকে নির্ণয় করতে হবে, কারক বিভক্তি নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে কি? ডাক্তার শব্দের। তাহলে খেয়াল করেন ডাক্তার, এখানে দেখেন অনেকেই আবার বলতে পারেন যে র এর থাকলে কি হয়? র এর থাকলে চতুর্থী বা ষষ্ঠী বিভক্তি হয়, এই ধরনের কথা আছে। কিন্তু এখানে দেখবেন যে ডাক্তার শব্দটা হচ্ছে মূল শব্দ, এর সাথে অতিরিক্ত র বা এর কিন্তু নাই, অতিরিক্ত র বা এর নাই। এখানে ডাক্তার শব্দটি হচ্ছে মূল শব্দ, ডাক্তার। এর শেষে কোনো আকার ইকার কোনো ধরনের কারই ব্যবহার করা হয়নি। তাহলে কি এখানে অবশ্যই এটা শূন্য। এখন আমাদের দেখতে হবে এটা কি? এটা কোন কারক হবে? কর্তৃকারক। মনে রাখবেন যে এখানে যে ক্রিয়াটি দেওয়া আছে, এই ডাকো শব্দটা আছে, ডাক বা ডাকো যেটাকে বলেন, এটা হচ্ছে মূলত কি? ক্রিয়া। এই ডাক শব্দটা কি? এটা হচ্ছে ক্রিয়া। এই ডাকো শব্দটা হচ্ছে কি? ক্রিয়া বা কাজ। এই ক্রিয়াকে আপনি কি দ্বারা প্রশ্ন করবেন? কে দ্বারা প্রশ্ন করবেন। কে দ্বারা? কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কি? কর্তৃকারক। মনে রাখবেন ক্রিয়াকে যে কাজটি দেওয়া থাকবে, যে ক্রিয়াটা দেওয়া থাকবে, সেই ক্রিয়াকে আপনারা কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবেন সেটাই হচ্ছে কি? কর্তৃকারক। এরপর হচ্ছে এই ক্রিয়াটাকে কি করবেন? কাকে দ্বারা যদি প্রশ্ন করেন, কাকে দ্বারা? কাকে দ্বারা যদি প্রশ্ন করেন, ডাকো, তাহলে কাকে ডাকো বা কাকে ডাকবো, তাহলে কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে কি? কর্মকারক। এই ক্রিয়াটাকে কিসের দ্বারা বা কিসের সাহায্যে, কিসের, সহজ কথা হচ্ছে কিসের দ্বারা বা কিসের সাহায্যে, কিসের দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কি? করণ কারক, মানে হাতিয়ার। করণটা বুঝতেই বোঝাচ্ছে, করণটা বললেই বুঝবেন যে এটা দ্বারা কি কোনো কাজ করার যে হাতিয়ার বা উপাদান, সেটাকেই কি বলা হয়? করণ বলা হয়। তাহলে মনে রাখবেন যে ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই কর্তৃকারক, ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই কর্মকারক, ক্রিয়াকে কিসের দ্বারা বা কিসের সাহায্যে এটা দ্বারা যে প্রশ্নটি করা যায় সেটাকে বলা হয় কি? করণ কারক। তাহলে এই যে আমরা সূত্রটি জানলাম বা যে কথাটি জানলাম, সেই কথাটি অনুযায়ী দেখলাম যে ডাক্তার ডাকো, তাহলে ডাক্তার শব্দটা মূল শব্দ, এর শেষে কোনো আকার ইকার কোনো কিছুই নাই, কোনো কারই ব্যবহার করা হয়নি, সেহেতু এটা কি হবে? শূন্য হবে। এটা কি হবে? শূন্য হবে। এটা হবে শূন্য বিভক্তি। এরপর হচ্ছে ডাকো, এটা হচ্ছে ক্রিয়া। ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন? কাকে ডাকবো, কাকে, কাকে ডাকবো, তাহলে ডাক্তারকে ডাকতে হবে। তাহলে কাকে দ্বারা যেহেতু আছে, তাহলে এখানে কি হবে? কর্মকারকে শূন্য বিভক্তি। তাহলে উত্তর হবে কি? কর্মকারকে শূন্য বিভক্তি। এরপর দেখেন বাক্য সংকোচন। এরপর দেখেন কি আছে? বাক্য সংকোচন। এই বাক্য সংকোচন থেকে প্রতিটা পরীক্ষায়, প্রতিটা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কি আসে? প্রতিটা শিক্ষক নিবন্ধন পরীক্ষাতেই প্রশ্ন আসে। এখন দেখেন এখানে যেটি আছে, যে নারীর হাসি পবিত্র তাকে কি বলে? যে নারীর হাসি কি? পবিত্র। পবিত্র মানে কি? এভাবেও আসতে পারে যে নারীর হাসি কুটিলতা বর্জিত, কুটিলতা
বর্জিত বা কুটিল বর্জিত, যেভাবে থাক না কেন, অথবা কি কুটিল বর্জিত, কুটিল বর্জিত। যে নারীর হাসি কি কুটিল বর্জিত, অথবা যে নারীর হাসি পবিত্র, যে নারীর হাসি কি পবিত্র, তাকে এক কথায় কি বলবেন? এখানে দেয়া আছে শুচিস্মিতা, সুহাসিনী, শুচিস্মিতা এবং কি সুহাস্য। কোনটি হতে পারে? উত্তর করার চেষ্টা করি। কোনটি হতে পারে? কোনটি সঠিক উত্তর হতে পারে? যে উত্তর করার চেষ্টা করেছেন শুচিস্মিতা, ক উত্তর করেছেন, এবং গ, ক এবং গ এই দুটা নিয়ে আপনাদের এই যে খেয়াল করেন, আবার লিখেছেন কি সুহাসিনী। তার মানে দেখেন প্রতিটা অপশনই নিয়েই কিন্তু আপনাদের মাঝে কি হয়ে গেছে? কনফিউশন তৈরি হয়ে গিয়েছে। প্রতিটা অপশন নিয়ে এখন কনফিউশন তৈরি হয়ে গিয়েছে। আসলে এই ধরনের প্রশ্নগুলো খুবই সহজ, এটা যদিও অনেক সহজ, তারপরও কি মানে কি এই যে ক এবং কি গ এই দুটার মধ্যেই আপনাদের কি হয়ে যাবে? আপনারা প্যাচ খেয়ে যাবেন, বা আপনারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন যে আসলে কোনটা হতে পারে। এবং এর সাথে কি আছে? আবার সুহাসিনীও আছে। তো সুহাস্য আপাতত আমরা ধরলাম না, কারণ এর শেষে ই নি নাই, তা নাই, মানে স্ত্রীবাচক শব্দ প্রত্যয় এখানে কোনো কিছুই নাই। এই জন্য হয়তো বা এটা আপনারা উত্তরটা করতেছেন না। এখন এখানে আপনারা কনফিউশনে পড়ে গিয়েছেন যে শুচিস্মিতা হবে নাকি সুহাসিনী হবে নাকি শুচিস্মিতা হবে, কোনটা হবে? তাহলে মনে রাখবেন যে যে নারীর হাসি পবিত্র বা কুটিল বর্জিত বা কুটিলতা বর্জিত, সেটাকে এক কথায় কি বলা হয়? শুচিস্মিতা। কি বলা হয়? শুচিস্মিতা বলা হয়। এই গ উত্তর, সঠিক উত্তর কি হবে? গ হবে, যারা উত্তর করার চেষ্টা করেছেন। আচ্ছা, যে নারীর হাসি সুন্দর, যে নারীর কি হাসি সুন্দর, সুহাসিনী। যে নারীর কি হাসি সুন্দর, সেটা তো আমরা সকলেই জানি। তাহলে এখানে কি হবে? দন্ত স হবে না, এখানে কি হবে? তালব্য স হবে। মনে রাখবেন তালব্য স হবে। এখন দেখেন যে নারীর হাসি সুন্দর, একজন লিখেছিলেন যে নারীর হাসি সুন্দর সুহাসিনী লিখেছিলেন। খেয়াল করেন, আমি একটু বলে দেই। যে নারীর হাসি সুন্দর, যে নারীর হাসি সুন্দর, তাকে কি বলা হয়? সুস্মিতা বলা হয়। তাকে কি বলা হয়? এই যে বানানগুলো মনে রাখবেন, সুস্মিতা। এখানে কিন্তু তালব্য স হবে না, এখানে কি হবে? দন্ত স হবে। এখানে কি হবে? দন্ত স হবে। তাহলে মনে রাখবেন যে নারীর হাসি সুন্দর সেটা হচ্ছে সুস্মিতা, আর যে নারীর হাসি পবিত্র, কুটিলতা বর্জিত বা কুটিল বর্জিত, সেটা হচ্ছে কি শুচিস্মিতা। তবে পার্থক্য হচ্ছে এটা দন্ত স, এটা কি হবে? তালব্য স হবে। এগুলো কিন্তু আপনারা কি করবেন? জি, শাহনাজ পারভিন বলেছেন ভর্তি হতে চাই। জি, অবশ্যই আপনি ভর্তি হতে পারেন। আমাদের যে বিদ্যাবাড়ি যে কি বলা যায় ওয়েবসাইট আছে বিদ্যাবাড়ি.com, এখানে একটু সার্চ দিলেই, আর আজকে এখানে আমি ভর্তির তো লিঙ্ক দিয়ে দিয়েছি, ভর্তি নম্বর দিয়ে দিয়েছি। অবশ্যই এগুলোতে যদি যোগাযোগ করেন আপনি ভর্তি হতে পারেন। এখন দেখেন এই যে সুহাসিনী, অনেকেই উত্তর করার চেষ্টা করেছেন সুহাসিনী। এই সুহাসিনী নিয়েও কিন্তু একটা কি আছে? উপন্যাস আছে, সেটা হচ্ছে ফয়সাল আহমেদ শুভ। তিনি কি লিখেছেন? সুহাসিনী। এগুলো পরীক্ষায় হয়তো মানে আসবে না, তারপর আমরা জানার জন্য, এরপরও কি আছে জানার জন্য আমরা, হ্যাঁ বানান মনে রাখতে হবে। সুলতান আজাদ বলেছেন বানান মনে রাখতে হবে। যে অবশ্যই বানানটা মনে রাখতে হবে। এই যে সুহাসিনী নামেও কি আছে? উপন্যাস আছে। এরপর দেখি এরপরের কি প্রশ্ন আছে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে বাগধারা। এই বাগধারা থেকে কিন্তু ব্যাপক প্রশ্ন আসে, বাগধারা থেকেও কি আসে? ব্যাপক প্রশ্ন আসে। খেয়াল করেন, যার কোনো মূল্য নেই সমার্থক বাগধারা কোনটি? এখন এখানে দেখেন কিছু শব্দ বলবে, একটু খেয়াল করেন। যে ভর্তি হতে চান হেলাল হাফিজ, যে অবশ্যই ভর্তি হতে চান, অবশ্যই আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে, আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিবে। যার কোনো মূল্য নেই, এই যে এখানে কিন্তু আপনাদের প্যাচ লাগিয়ে দিবে। এখানে দেখেন যার কোনো মূল্য নাই, এর বাগধারা কোনটি? এটাই তো প্রশ্ন হওয়া উচিত, কিন্তু এখানে প্যাচ দিয়েছে, এখানে একটা কি সমার্থক। যদি বলে যে যার কোনো মূল্য নাই বিপরীতার্থক বাগধারা কোনটি, এই যে এখানে কিন্তু আপনারা প্যাচে পড়ে যাবেন। যদি বলে যে যার কোনো মূল্য নেই সমার্থক বাগধারা, সমার্থক বাগধারা মানে কি? যার কোনো মূল্য নাই, এটা সঠিক অর্থ কি? এর অর্থটাই হচ্ছে কি? সমার্থক। আর যদি বলে বিপরীতার্থক, তাহলে যার কোনো মূল্য নেই এটার বিপরীত কি হবে সেটাই কিন্তু উত্তর হবে। তাহলে এটা কিন্তু আপনারা মনে রাখতে হবে আপনাদেরকে, যে সমার্থক বিপরীতার্থক এভাবে কিন্তু প্যাচ দিতে পারে। এই জন্য আপনাদের মনে রাখতে হবে যে অবশ্যই প্রশ্নটি যতই সহজ হোক না কেন, আপনাকে পরিপূর্ণভাবে প্রশ্নটি ভালো করে আগে পড়তে হবে, তারপর অপশনগুলো আগে পড়তে হবে, তারপর উত্তর করতে হবে, যত সহজ প্রশ্ন হোক না কেন। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তাহলে এখানে 4টি অপশন দেওয়া আছে: ডাকা বুকো, তুলসী বনের বাঘ, কাঠের পুতুল, ঢাকের বায়া। তুলসী বনের বাঘ, আপনারা দেখতেই পারতেছেন যে বাঘ কোথায় থাকে? তুলসী বনে থাকে। এরপর কি? ঢাকের বায়া। এরপর হচ্ছে কি? এরপর কাঠের পুতুল। কোনটি হতে পারে? আমরা যদি একটু ভালো করে চেষ্টা করি উত্তর করার, যে সকলেই উত্তর করার চেষ্টা করতেছেন,
অনেকেই দিচ্ছেন ঘ, আবার অনেকেই দিচ্ছেন কি ক দিচ্ছেন। জি নুসরাত জনি বলেছেন এ হবে, নাজনীন খাতুন বলেছেন ঘ হবে। জি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। যে আপনারাও এখানে অংশগ্রহণ করেন। সঠিক উত্তর কোনটি হবে একটু চেষ্টা করেন, সঠিক উত্তর কোনটি হবে একটু চেষ্টা করুন উত্তর দেয়ার। খেয়াল করেন ডাকাবুকো শব্দের অর্থ কি বলেন, ডাকাবুকো শব্দের অর্থ কি? ডাকাবুকো এই বাগধারাটার অর্থ কি হতে পারে? ডাকাবুকো বাগধারাটির অর্থ কি হতে পারে? জি দ্বীপ জেলা থেকে বলেছেন, ভোলা থেকে বলতেছেন। জি অসংখ্য ধন্যবাদ। জি উত্তর করার চেষ্টা করি একটু, ডাকাবুকো শব্দের অর্থ কি হতে পারে বা এই বাগধারার অর্থ কি হতে পারে? খাদিজাতুল কুবরা বলেছেন ঘ সঠিক। যে আপনি ভর্তি হবেন, অবশ্যই আপনাকে লিংক দিবে, ভর্তির লিংক। সুলতানা আজাদ বলেছেন ঘ হবে। সাব্বির হোসেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। জি শাহিন আখিনুর বলেছেন ঢাকের বায়া। তো ডাকাবুকো শব্দের বা এই যে এটার অর্থ হচ্ছে কি নির্ভীক, মনে রাখবেন। ডাকাবুকো, ডাকাবুকো যে বাগধারাটি এটার অর্থ হচ্ছে কি নির্ভীক, দুরন্ত, দুরন্ত অর্থ হতে পারে। তবে ডাকাবুকো শব্দের প্রকৃত অর্থ হচ্ছে কি বা এই বাগধারাটার অর্থ হচ্ছে নির্ভীক। এবার তুলসী বনের বাঘ, এটার অর্থ কি হতে পারে? তুলসী বনের বাঘ, বাঘ তো তুলসী বনেই থাকে নাকি? তুলসী বনে থাকে না, তুলসী বনের বাঘ কি হতে পারে? তুলসী বনের বাঘ। জি একজন কমেন্টস করেছেন যে স্যার আপনারা এক একজন কিন্তু হেভি। যে এটাই হচ্ছে বিদ্যাবাড়ির মানে কি বলা যায়, বিদ্যাবাড়ির কারিশমা, বিদ্যাবাড়ির সফলতা। তুলসী বনের বাঘ, তুলসী বনের বাঘ এটার বাগধারার অর্থ হচ্ছে ভণ্ড, প্রতারক। ভণ্ড বা কি প্রতারক, ভণ্ড প্রতারক কি বলা হয়, বা যাকে বলা হয় মুনাফিক কি বলা যায় আমরা জানি না, মুনাফিক, তাই না? আমরা তো বলে থাকি মুনাফিক বলে থাকি, ভণ্ড প্রতারক। তারপর কি আছে এ ধরনের আরো অসংখ্য শব্দ কিন্তু আছে। ভণ্ড, কাঠের পুতুল, কাঠের পুতুল, কাঠের পুতুল মানে কি? কাঠের পুতুল বাগধারার অর্থ কি হতে পারে বলেন? শুভ বিশ্বাস বলেছেন অপদার্থ। যে কাঠের পুতুল অর্থ হচ্ছে কি অলস। কাঠের পুতুল শব্দের অর্থ কি? কাঠের পুতুল যে বাগধারাটি আছে এটার অর্থ কি হবে? অলস, তাই না? যে ব্যক্তি অলস তাকে কি বলা হয়? কাঠের পুতুল বলা হয়। জি নির্জীব, অসংখ্য ধন্যবাদ। ঋতুপর্ণা দাস বলেছেন নির্জীব। যে অপদার্থ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। জি জি অসংখ্য ধন্যবাদ। অসার, অসংখ্য ধন্যবাদ। এস এন রূপসে বলেছেন কি অসার। তাহলে আমরা দেখলাম যার কোনো মূল্য নাই তাকে কি বলা হয়? ঢাকের বায়া বলা হয়। যার কোনো মূল্য নাই অর্থাৎ মূল্যহীন, মূল্যহীন যে কোনো কিছুকে, যে কোনো ব্যক্তিকে বা বস্তুকে মূল্যহীন, যার কোনো মূল্য নাই তাকে কি বলা হয়? ঢাকের বায়া বলা হয়। এখন দেখেন যে এই যে নির্ভীক নিশাচর, নির্ভীক নিশাচর নামে একটা কি আছে বই আছে, ভালো করে মনে রাখবেন। নির্ভীক নিশাচর, নির্ভীক নিশাচর একটা প্রবন্ধ গ্রন্থ আছে। কে লিখেছেন? আব্দুল্লাহ আল মুনির। আব্দুল্লাহ আল মুনির, আব্দুল্লাহ আল মুনির তিনি কি লিখেছেন? এই গ্রন্থটি, প্রবন্ধ গ্রন্থটি লিখেছেন নির্ভীক নিশাচর। আপনারা হয়তো বা স্ক্রিনে দেখতে পারতেছেন নির্ভীক নিশাচর। আব্দুল্লাহ আল মুনির এই প্রবন্ধটি কি করেছেন? লিখেছেন। এরপর খেয়াল করেন, এরপর দেখেন সমাস। এই যে আরেকটি জটিল একটা কি, জটিল একটি কি আছে একটা টপিক। সমাস দেখলেই মানে কারক বা বাক্য সংকোচন, বাগধারা এগুলো হয়তো বা আমরা মোটামুটি পারি, কিন্তু যখন আমরা দেখি কি দেখি সমাস দেখি তখন আমরা এড়িয়ে চলি। তখন আমরা কি করি? এড়িয়ে চলি। সমাস দেখলেই আমরা এড়িয়ে যাই, কারণ সমাস মানে কি মানে কেমন জানি একটা কি প্রাচীন প্রাচীন একটি ভাব, তাই না? মান্ধাতার আমলের একটা কি বিষয় মনে হয় যে একটা প্রাচীন একটা বিষয়, মান্ধাতার আমলের একটি বিষয়, রসহীন রসকসহীন একটি বিষয় এরকম লাগে। এই যে একজন লিখেছেন যে সমাস কঠিন লাগে। জি সমাস কঠিন না, সমাস অবশ্যই সহজ যদি আমরা কি করি? সহজভাবে শিখি। যদি আমরা সেটাকে সহজভাবে শিখি তাহলে কি অবশ্যই সেটা কি হবে? সহজ হবে। খেয়াল করেন যে নিচের কোনটি নিত্য সমাস? নিত্য সমাস তো বুঝেন, নিত্য সমাস 18তম প্রভাষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2024 সালে এসেছিল। 2024 সালে কি করেছিল? এসেছিল। 1 নম্বর দেওয়া আছে, ক নম্বর অপশন কি আছে? পঞ্চনদ। খ দেওয়া আছে দেশান্তর। গ দেওয়া আছে বেয়াদব। আর কি দেওয়া আছে? ঘ নাম্বার হচ্ছে কি ভালো মন্দ। ভালো মন্দ। অনেকে উত্তর করার চেষ্টা করেছেন, দেশান্তর বলেছেন, অনেকে কি বলেছেন? খ বলেছেন, দেশান্তর বলেছেন। যে অসংখ্য ধন্যবাদ। জি আমরা জানবো পঞ্চনদ। আমরা ক অপশন থেকে আসি। পঞ্চনদ, পঞ্চনদের ব্যাস বাক্য কি? পঞ্চনদের সমাহার। পঞ্চনদের সমাহার, সমাহার অর্থ পঞ্চনদের
সমাহার। এখন এটার কি বলা যায়, এটার কি বলা সমাস কি হতে পারে একটু উত্তর করার চেষ্টা করুন। আমি ব্যাস বাক্যটা বলে দিয়েছি, পঞ্চনদের সমাহার। আপনারা দেখতেই পারতেছেন এখানে 5টা নদ, তাই না? এই যে সিন্ধু নদ আছে, সিন্ধু নদকে কেন্দ্র করে সিন্ধু নদের 5টা কি আছে, শাখা নদী আছে, তাই না? সিন্ধু নদের কি হয়ে গেছে এভাবে রাভি নদ, তারপর কি এই যে দেখেন তারপর হচ্ছে বিষ নদ, এই যে বিভিন্ন ধরনের কি আছে, তারপর হচ্ছে চেনাব নদ, এই ধরনের 5টা কি আছে শাখা নদ কিন্তু বের হয়ে গেছে। সিন্ধুর কি আছে, শাখা নদী আছে, কয়টা আছে, পঞ্চনদ। এতদিন আমরা জানতাম যে পঞ্চনদ এটা সমাস আছে, কিন্তু আদৌ কি পঞ্চনদ নামে কোনো নদী আছে? আছে, সেটা হচ্ছে সিন্ধু নদীর কি আছে, 5টি শাখা নদী আছে। এরপর দেখেন তাহলে পঞ্চনদের সমাহার, এটা কি হবে, দ্বিগু সমাস। এটা কি হবে, দ্বিগু সমাস। সমাহার হলেই কি দ্বিগু সমাস। এরপর দেখেন বেয়াদব, বেয়াদবের ব্যাস বাক্য কি হতে পারে, বেয়াদব, বেয়াদবের ব্যাস বাক্য কি হতে পারে একটু বলার চেষ্টা করি। বেয়াদবের ব্যাস বাক্য কি হতে পারে? বেয়াদবের ব্যাস বাক্য হচ্ছে কি আদবের অভাব। আদবের অভাব মানে অভাব অর্থ দিলেই, যখনই অভাব অর্থ দিবে এটার সমাস কি হবে, অব্যয়ীভাব। কি হবে, অব্যয়ীভাব সমাস। যখনই অভাব মানে কোনো কিছুর অভাব অর্থ আসলেই, ব্যাস বাক্যে অভাব থাকলে, আদব নাই যার বা আদবের অভাব, এই আদবের অভাব, কোনো কিছুর অভাব থাকলে, আদব নেই যার, তার মানে কি তার ভিতর আদবের কি আছে, অভাব আছে। তাহলে অভাব থাকলে, অভাব কথাটা থাকলেই কি হবে, থাকলেই কি হবে, অব্যয়ীভাব সমাস হবে। এরপর ভালো মন্দ, এটার ব্যাস বাক্য কি হতে পারে, ভালো মন্দ। খেয়াল করেন ভালো ও মন্দ, ভালো ও মন্দ। এখন এখানে দেখেন ভালো এবং মন্দ দুইটা হচ্ছে কি বিপরীত ধর্মী সমাস। কি হবে, বিপরীত, মানে যখনই দেখবেন বিপরীত হবে, যখন দুইজন ব্যক্তি কি হবে, বিপরীতমুখী হবে, তখনই কি লাগবে, দ্বন্দ্ব লাগবে। তখনই কি লাগবে, দ্বন্দ্ব লাগবে। যখনই বিপরীতমুখী দুই গ্রুপ একসাথে হবে তখনই কি হবে, তাদের মাঝে দ্বন্দ্ব লাগবে। আচ্ছা, তো যেহেতু ভালো এবং মন্দ দুইটা হচ্ছে বিপরীত শব্দ, তার মানে কি এটা কি হবে, দ্বন্দ্ব সমাস। এটা কি হবে, দ্বন্দ্ব সমাস হবে। আপনারা সমাস অনেকেই বলতেছিলেন যে সমাস অনেক কঠিন, সমাজ আসলে কঠিন না, আপনারা অসংখ্য মানে কি অসম্ভব মেধাবী, সকলে সুন্দর উত্তর করার চেষ্টা করেছেন অপশনগুলো থেকে। তাহলে পঞ্চনদ এটা হচ্ছে কি কি হবে, দ্বিগু সমাস। এরপর হচ্ছে বেয়াদব, এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। ভালো মন্দ দ্বন্দ্ব সমাস। এখন আছে কি দেশান্তর, এই দেশান্তর শব্দটা কি সমাস হতে পারে, তাই কি না? দেশান্তরে, এখন আমার প্রশ্ন হলো দেশান্তরের কি হবে, ব্যাস বাক্য কি হতে পারে একটু উত্তর করার চেষ্টা করেন আপনারা। দেশান্তর শব্দের ব্যাস বাক্য কি হতে পারে? এই নিত্য সমাস কাকে বলা হয়? নিত্য সমাস বলা হয় যার কি হয় না, ব্যাস বাক্য হয় না, যার কোনো ব্যাস বাক্য নাই, বা যার ব্যাস বাক্য করা সম্ভব না নয়, যার কোনো কি নাই, ব্যাস বাক্য নাই, নাই বা কি করা সম্ভব না, করা কি নয়, সম্ভব নয়, যার কোনো ধরনের ব্যাস বাক্য হয় না, সেটাকে কি বলা হয়? বিদ্যাবাড়ির ছাত্রী না হয়ে পারলাম না। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেখেন যার কোনো ব্যাস বাক্য নাই সেটাকে কি বলা হয়, নিত্য সমাস বলা হয়ে থাকে। দেশান্তর, দেশান্তরের অনেকেই উত্তর করেছেন অন্য দেশ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। দেশান্তরের ব্যাস বাক্য হবে কি, অন্য দেশ। তবে এটা কিন্তু ব্যাস বাক্যের মধ্যে পড়ে না। ব্যাস বাক্য যে ধরনের হতে পারে, ব্যাস বাক্যের যে ধরনের বৈশিষ্ট্য আছে, ব্যাস বাক্যের যে ধরনের বৈশিষ্ট্য আছে সেই ব্যাস, জি জি স্যার, আপনার বোঝানোর টেকনিকটা অসম্ভব সুন্দর লেগেছে। জি, অসংখ্য ধন্যবাদ, অনেক ভালো। ক্রমে আকর্ষিত হয়ে যাচ্ছেন, কি বলেছেন, নির্মল কুমার বলেছেন। জি, আপনার নাম হচ্ছে নির্মল, আপনার হাসিটাও নিশ্চয়ই নির্মল, আসলে আপনার কাজকর্ম অবশ্যই নির্মল, এবং আপনার কমেন্টসটা অবশ্যই নির্মল। একজন কি বলা যায়, মানে সদ্যজাত যে শিশু সন্তান, হ্যাঁ আমি মনে করি আপনি সেরকমই নির্মল। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যার কোনো কি নাই, ব্যাস বাক্য নাই, সেটাই হচ্ছে কি নিত্য সমাস। তার মানে কি হলো যে দেশান্তর, তাহলে এখানে কি হবে, দেশান্তর। এখন দেখি আমরা একটু জানার চেষ্টা করি এই দেশান্তর এগুলো দিয়ে কোনো গ্রন্থ আছে কিনা, কোনো বই আছে কিনা। খেয়াল করেন, দেশান্তর নামে নির্মলেন্দু গুণ, আমি লিখে দিচ্ছি, দেশান্তর নামে নির্মলেন্দু গুণের কি আছে, একটি বই আছে। কার? নির্মলেন্দু গুণ, দেশান্তর। পাশাপাশি আমরা পড়াও শিখবো, পাশাপাশি কি আরো তথ্য জানবো, আরো ব্যতিক্রমী তথ্য জানবো। এই জন্য ক্লাসের আগেই বলেছি যে আজকের ক্লাসটা হবে অন্যরকম একটি ক্লাস। আসলে বাংলা ক্লাস যে ধরনের হয়, বাংলা ক্লাসটি যে ধরনের হয়, আজকে একটু ডিফারেন্ট টাইপ যেন হয়, ঠিক আছে? একটু অন্য ধরনের ক্লাস, মানে ক্লাস হিসেবে আমি এটাকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি, যেন শুধু আমরা পড়াশোনা করব না, আরো অসংখ্য তথ্য আমরা জানবো। খেয়াল করেন, দেশান্তর, নির্মলেন্দু গুণের একটা কি আছে, বই আছে, উপন্যাস আছে। এরপর দেখেন ভালো মন্দ, খেয়াল করেন অপশনে কি আছে, ভালো মন্দ। ভালো মন্দ নামেও একজন কি আছে, বিখ্যাত একজন কি কবি সাহিত্যিকের একটা গ্রন্থ আছে। খেয়াল করেন ভালো মন্দ,
সেটা হচ্ছে কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস। কেউ পড়েছেন কিনা, পড়লে জানাবেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কি আছে, একটা উপন্যাস আছে, সেই উপন্যাসের নাম কি ভালো মন্দ। অবশ্যই পড়বেন এই উপন্যাসটি, অসম্ভব সুন্দর, অবশ্যই পড়বেন। যে অসাধারণ টেকনিক স্যার জি জুথি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা দেখলাম এই অপশন থেকে যে দেশান্তর নামে নির্মলেন্দু গুণের কি আছে, একটা প্রবন্ধ আছে, পাশাপাশি ভালো মন্দ নামে কি আছে, একটা উপন্যাস আছে, কার, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। তাহলে আমরা কি করলাম, এক ঢিলে কয় পাখি মারলাম, এক ঢিলে দুই পাখি না, আজকে আমরা এক ঢিলে কয় পাখি মেরেছি, 1 2 3 4 5 6, এক ঢিলে আজকে 6টা পাখি আমরা মেরেছি। দেখি সামনে এক ঢিলে কয় পাখি মারা যায়, 6 এবং কি এই পঞ্চনদ 7, যাই হোক 6, এক ঢিলে কয়টা পাখি মেরেছি আমরা, 6টা পাখি আজকে মেরেছি। এরপর দেখেন, এরপর আসি বাংলা সাহিত্যের কি যুগ, প্রাচীন যুগ, বাংলা সাহিত্যের প্রাচীন যুগ। এটা আমরা দেখার চেষ্টা করব যে আমি নিয়মিত ক্লাস নিব কিনা। যে আমি ব্যাচে ক্লাস নিয়ে থাকি, যদি আপনি সেখানে ভর্তি হন অবশ্যই আপনার সাথে দেখা হবে, অবশ্যই আপনাদের সাথে দেখা হবে যদি আপনি ভর্তি হন। প্রাচীন যুগ, এখন দেখেন খুবই সহজ একটি প্রশ্ন, তারপরও সহজ হলেও অনেকের জন্য কি হয়। আচ্ছা রং পেন্সিল, আপনি কি কমেন্টস করেছিলেন, একটু দয়া করে আরেকবার কমেন্টস করেন। এত কমেন্টস পড়তেছে যে আসলে কি দেখার সুযোগ হয় না, একটু চোখটা বোর্ডের দিকে নিলেই কিন্তু কি হয়ে যায়, শত শত কমেন্টস চলে যাচ্ছে, যার কারণে দেখার সুযোগ হচ্ছে না। জি অসংখ্য ধন্যবাদ রং পেন্সিল, আপনি বলেছেন যে ভালো লাগছে। আর কোনো কমেন্টস করেছেন কিনা আমি এখনো দেখিনি। যাই হোক, বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি, বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি, কোনটি সঠিক উত্তর হতে পারে, একটু উত্তর করার চেষ্টা করেন। আশ্চর্য চর্যাচয়, বঙ্গবাণী, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, অন্নদা মঙ্গল কাব্য, কোনটি হতে পারে। এটা খুবই সহজ, কিন্তু যারা হয়তো বা নতুন, এখনো পড়াশোনা করেননি বা একটু ধারণা কম, তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে, তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে। এই প্রশ্নটি এসেছিল 18তম প্রভাষক নিবন্ধন কলেজ পর্যায়ে 2024 সালে। অপশনে নাই, একজন বলেছেন অপশনে নাই, এই যে পারি না, সুলতান আজাদ বলেছেন পারি না, আব্দুল কি বলা যায় আবু মাসফি বলেছেন কি, তিনি বলেছেন কি অপশনে নাই। এই যে একটু আগে যে বললাম যে কি, যে অনেকেই যারা নতুন বা অনেকেই যাদের গভীর ধারণা নাই, তারা কিন্তু এই প্রশ্নটি দেখে বলবেন যে এখানে কি অপশনে নাই। এই যে একজন বলেছেন কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, দেখেন প্রশ্নটি কিন্তু সহজ, বাংলা ভাষা আদি নিদর্শন, আজীবন পড়ে আসছে কি চর্যাপদ, আজীবন পড়ে আসছে চর্যাপদ, তারপরেও দেখেন এই অপশন দেখে আপনাদের কি হয়ে গেছে, আপনারা কনফিউজড হয়ে গেছেন যে আসলে কোনটা হবে। এবং মজার বিষয় হচ্ছে যে অপশনগুলোতে আমি সামান্য একটু চেঞ্জ করে দিয়েছি আর কি। পরীক্ষা যেভাবে এসেছিল সব পরীক্ষার প্রশ্ন ঠিক আছে, অপশন সবই ঠিক আছে, 2-1টা অপশন শুধু আমি একটু এদিক ওদিক করে দিয়েছি। কিসের জন্য, সেটা হচ্ছে আপনাদেরকে কি করার জন্য, বোঝানোর জন্য, যেন আপনারা কি না হন, এই অপশন দেখে যেন আপনারা ঘাবড়ে না যান, এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তো খেয়াল করেন যে চর্যাপদ, আমরা জানি যে বাংলা ভাষার আদি নিদর্শন কি চর্যাপদ, বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ। এখন আমার প্রশ্ন হচ্ছে যে চর্যাপদের আর কি কি নাম আছে, আমি বলবো না, আপনারাই বলবেন। আপনারা এখানে যারা আছেন আপনারা একটু কমেন্টস করেন চর্যাপদের আর কি কি নাম আছে, কারণ আমি তো জানি, আপনারা দেখি আপনারা আর কি কি নাম জানেন, চর্যাপদের আর কি কি নাম আছে একটু উত্তর করার চেষ্টা করেন। এর ফাঁকে একটু জেনে নেই ভালো করে, সেটা হচ্ছে বঙ্গবাণী। বঙ্গবাণী জিনিসটা কি ভালো করে খেয়াল করেন। বঙ্গবাণী হচ্ছে আব্দুল হাকিম লিখেছিলেন একটা কবিতা, আব্দুল হাকিম। বঙ্গবাণী কবিতা পড়েছেন কিনা আপনারা, বঙ্গবাণী কবিতা, বঙ্গবাণী কে লিখেছেন, আব্দুল হাকিম, বঙ্গবাণী লিখেছেন আব্দুল হাকিম, আব্দুল হাকিম। এরপর দেখেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে লিখেছেন, বড়ু চণ্ডীদাস। আপনারা সকলেই জানেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য লিখেছেন কে, বড়ু চণ্ডীদাস, বড়ু চণ্ডীদাস। একইভাবে অন্নদা মঙ্গল কাব্য, অন্নদা মঙ্গল কাব্য কে লিখেছেন, অন্নদা মঙ্গল কাব্য কে লিখেছেন, দোহা ঘোষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, জি অসংখ্য ধন্যবাদ। অন্নদা মঙ্গল কাব্য এটা কে লিখেছেন, উত্তর করার চেষ্টা করবেন। অন্নদা মঙ্গল কাব্য লিখেছেন কে, ভারতচন্দ্র রায় গুণাকর। সকলেই জানেন ভারতচন্দ্র রায় গুণাকর, ভারতচন্দ্র রায় গুণাকর, অন্নদা মঙ্গল কাব্য। তাহলে আমরা জানলাম যে বঙ্গবাণী লিখেছেন আব্দুল হাকিম, বঙ্গবাণী কবিতা কে লিখেছেন, আব্দুল হাকিম লিখেছেন। এরপর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে লিখেছেন, বড়ু চণ্ডীদাস, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য লিখেছেন বড়ু চণ্ডীদাস। অসংখ্য ধন্যবাদ আপনাকে, সোনিয়া সোনি বলেছেন ভারতচন্দ্র রায় গুণাকর। অন্নদা মঙ্গল কাব্য লিখেছেন কে, ভারতচন্দ্র রায় গুণাকর। এরপর চর্যাপদ, চর্যাপদের লেখক কে ছিলেন, 24 জন পদকর্তা ছিলেন, বা 23 জন বা 24 জন, তাই না? এটা তো আমরা চর্যাপদ সম্পর্কে আমরা জানি
যে 46টি পদ কি হয়েছে আবিষ্কার করা, 52টি পদ, এর মধ্যে 46টি পদ কি হয়েছে আবিষ্কার করা সম্ভব হয়েছে, বাকিগুলো কি হয়ে গেছে হারিয়ে গেছে বা সেগুলো আর খুঁজে পাওয়া যায়নি। এ সম্পর্কে তো আমরা জানি চর্যাপদের আদি কবি ছিলেন লুইপা, তাই না? মহিলা কবি, একমাত্র মহিলা কবি কে ছিলেন? কুকুরিপা ছিলেন বলে ধারণা করা হয়। সব থেকে বেশি পদকর্তা কে ছিলেন সেটা তো আমরা কি খুব ভালো করে জানি চর্যাপদ নিয়ে। তাহলে চর্যাপদ প্রাচীন নিদর্শন হচ্ছে কি, আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ। এই চর্যাপদের আরেকটি নাম হচ্ছে কি চর্যা, চর্য, বিনিশ্চয়, আশ্চর্য, চর্যাচয়, যে দোহা কোষ। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তাহলে চর্যাপদের মানে প্রাচীন বা আদি নিদর্শন হচ্ছে কি আশ্চর্য, চর্যাচয়, আশ্চর্য, চর্যাচয়, যেটি হচ্ছে কি চর্যাপদের আরেকটি নাম, চর্যাপদের কি আরেকটি নাম। প্রশ্নটি সহজ, কিন্তু কি এই অপশন যদি এভাবে দেয় তাহলে আপনারা কি হয়ে যাবেন? কনফিউজড হয়ে যাবেন। এরপর দেখেন বাংলা সাহিত্যের মধ্যযুগ। বাংলা সাহিত্যের কি যুগ সম্পর্কে পড়বো আমরা? মধ্যযুগ সম্পর্কে পড়ব। এরপর দেখেন চর্যাপদের সংগ্রাহক ছিলেন হরপ্রসাদ শাস্ত্রী, জি অসংখ্য ধন্যবাদ। এরপর দেখেন মধ্যযুগ সম্পর্কে, মধ্যযুগের শেষ কবি কে ছিলেন? মধ্যযুগের শেষ কবি কে ছিলেন? 18তম প্রভাষক নিবন্ধন অর্থাৎ কলেজ, 18তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে এই প্রশ্নটি এসেছিল। 18তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে এই প্রশ্নটি এসেছিল। ভালো করে খেয়াল করেন, 4টি অপশন আছে। আব্দুল হাকিম, বড়ু চণ্ডীদাস, আলাওল, ভারতচন্দ্র রায় গুণাকর। কে ছিলেন? আব্দুল হাকিম, বড়ু চণ্ডীদাস, আলাওল, ভারতচন্দ্র রায় গুণাকর কে ছিলেন? কে ছিলেন? উত্তর করার চেষ্টা করেন। আব্দুল হাকিম, বড়ু চণ্ডীদাস, আলাওল, ভারতচন্দ্র রায় গুণাকর। একটু আগে আমরা জানলাম বড়ু চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, ভারতচন্দ্র রায় গুণাকর অন্নদামঙ্গল কাব্য, একটু তো আগেই তো আমরা জেনেছি, তাই না? আবার আব্দুল হাকিম কি লিখেছেন খেয়াল করেন। আব্দুল হাকিম কে ছিলেন? মধ্যযুগের একজন কবি ছিলেন কে? আব্দুল হাকিম। আব্দুল হাকিম কোন যুগের কবি ছিলেন? মধ্যযুগের কবি ছিলেন। বড়ু চণ্ডীদাস কি লিখেছেন? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য লিখেছেন। বড়ু চণ্ডীদাস লিখেছেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। আলাওল কি লিখেছেন? আলাওলের একটা বিখ্যাত একটা রচনা বলেন দেখি। আলাওলের সকলেই আমরা জানি আলাওলের একটা বিখ্যাত সাহিত্যকর্ম আছে, কোনটি হতে পারে? সেটার নাম কি? আলাওলের একটি কি আছে? বিখ্যাত একটি সাহিত্যকর্ম আছে, আমরা সকলেই জানি কম বেশি। আলাওলের যে বিখ্যাত সাহিত্যকর্ম সেটা হচ্ছে কি পদ্মাবতী। এই পদ্মাবতী কাব্য সে কে লিখেছেন? আলাওল লিখেছেন। এই পদ্মাবতী কাব্য কে লিখেছেন? আলাওল লিখেছেন। আর ভারতচন্দ্র রায় গুণাকর তিনি কি লিখেছেন? অন্নদামঙ্গল কাব্য লিখেছেন, মানে অন্নদামঙ্গল লিখেছেন। কে লিখেছেন? ভারতচন্দ্র রায় গুণাকর লিখেছেন। তাহলে মধ্যযুগের শেষ কবি কে হবে? উত্তর হবে কি ভারতচন্দ্র রায় গুণাকর। মধ্যযুগ যেটা শুরু হয়েছিল কত সাল থেকে? 1201 থেকে 1800 সাল পর্যন্ত, এটাকে কি বলা হয়? মধ্যযুগ বলা হয়ে থাকে। এই যুগে যে সমস্ত সাহিত্যকর্ম হয়েছে সেগুলোকে কি বলা হয়? মধ্যযুগীয় সাহিত্য বলা হয়ে থাকে। জি অসংখ্য ধন্যবাদ পদ্মাবতী, জি অসংখ্য ধন্যবাদ। এরপর দেখেন বাংলা সাহিত্যের আধুনিক যুগ। এরপর আমরা আসবো কি বাংলা সাহিত্যের আধুনিক যুগ, বা দেখি বাংলা সাহিত্যের আধুনিক যুগ থেকে একটু বেশি প্রশ্ন আসে, তারপর আমরা জানার চেষ্টা করব। খেয়াল করেন বাংলা সাহিত্যের আধুনিক যুগ। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের পত্রিকার নাম কি? সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের পত্রিকার নাম কি? এই প্রশ্নটি এসেছিল 12তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়, প্রভাষক নিবন্ধনে 2015 সালে। সেটা হচ্ছে কি সাহিত্য সম্রাট যে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার কি পত্রিকার নাম কি, বা তার সম্পাদিত পত্রিকার নাম কি ছিল? 4টি অপশন দেওয়া আছে। গ্রাম বার্তা, বঙ্গদর্শন, মাসিক পত্রিকা, সংবাদ প্রভাকর। কোনটি সঠিক উত্তর হতে পারে? উত্তর করার চেষ্টা করি একটু। কোনটি সঠিক উত্তর হতে পারে? কোনটি সঠিক উত্তর হতে পারে? গ্রাম বার্তা, বঙ্গদর্শন, মাসিক পত্রিকা, সংবাদ প্রভাকর। এখন আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে গ্রাম বার্তা পত্রিকার সম্পাদক কে ছিলেন? গ্রাম বার্তা, আপনারা দেখতেই পারতেছেন এখানে গ্রাম বার্তা পত্রিকা, সেই প্রাচীন পত্রিকা, যেটা হচ্ছে কত সালে? 1287 সালের কোন দিনের একটা কি পত্রিকা, বঙ্গদর্শন, গ্রাম বার্তা। এই গ্রাম বার্তা পত্রিকার কি বলে সম্পাদক কে ছিলেন? কে হতে পারে? উত্তর করার চেষ্টা করি। গ্রাম বার্তা পত্রিকার সম্পাদক কে হতে পারেন?
হরিনাথ মজুমদার, মনে রাখবেন হরিনাথ মজুমদার, হরিনাথ মজুমদার মনে রাখবেন। গ্রাম বার্তা পত্রিকার সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার। এরপর যেটি আছে মাসিক পত্রিকা, মাসিক পত্রিকার সম্পাদক কে ছিলেন? মাসিক পত্রিকার সম্পাদক কে ছিলেন? মাসিক পত্রিকা, মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন রাধানাথ শিকদার, রাধানাথ শিকদার। এরপর হচ্ছে সংবাদ প্রভাকর, সংবাদ প্রভাকর এটার কে ছিলেন? দেখি এটা কি উত্তর দিতে পারেন। সংবাদ প্রভাকর এটার সম্পাদক কে ছিলেন? হরিনাথ মজুমদার। জি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, জি অসংখ্য ধন্যবাদ হরিনাথ মজুমদার। জি রাধানাথ শিকদার, মাসিক পত্রিকা ছিলেন কে? রাধানাথ শিকদার। সংবাদ প্রভাকরের সম্পাদক কে ছিলেন? এটা জানার কথা। অনেকেই সংবাদ মানে এটার সম্পাদক অনেকেই ছিলেন সংবাদ প্রভাকরের, তবে উল্লেখযোগ্য যিনি হচ্ছেন কি ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত মনে রাখবেন, মানে প্রধান সম্পাদক ছিলেন। এনার নামটাই বেশি আলোচিত হয়, অনেকেই ছিলেন বিভিন্ন সময়ে, তবে সংবাদ প্রভাকরের সম্পাদক ছিলেন কি ঈশ্বরচন্দ্র গুপ্ত। জি অসংখ্য ধন্যবাদ সাবরিনা মমতাজ সুধা, জি অসংখ্য ধন্যবাদ। অনেকেই ছিলেন, তার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কি ঈশ্বরচন্দ্র গুপ্ত। তাহলে বঙ্গদর্শন, তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম কি ছিল? বঙ্গদর্শন। এই যে বঙ্গদর্শন পত্রিকা, যেটা কি করেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় করেছিলেন। এই যে মাসিক পত্রিকা, মাসিক পত্রিকা যেটা হচ্ছে 1261 সালের একটা কি 16 আগস্টের 1854 সালের 16 আগস্টের এই পত্রিকার একটি পাতা, সেটাকে কে লিখেছেন? মাসিক পত্রিকা রাধানাথ শিকদার। আর সংবাদ প্রভাকর আপনারা দেখতেই পারতেছেন, সংবাদ প্রভাকর এখানে কিন্তু সাধারণত কি থাকতো না, কোনো সম্পাদকের নাম থাকতো না। কারণ কি? কারণ হচ্ছে এখানে কি এক এক সময় এক একজন সম্পাদক ছিলেন, এজন্য এই পত্রিকার কোনো সম্পাদকের নাম থাকতো না। তবে এই পত্রিকা উল্লেখযোগ্য একজন সম্পাদক হচ্ছেন কি ঈশ্বরচন্দ্র গুপ্ত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর খেয়াল করেন ভালো করে, আমি এখানে আপনাদেরকে সেই সময় সংবাদপত্রে কিছু কি বলা যায় পত্রিকার কিছু পাতা আপনাদেরকে দিয়ে দিয়েছি। এরপর দেখেন সঞ্চয়িতা কার রচনা? সঞ্চয়িতা কার রচনা? একটি প্রশ্ন, খুবই সহজ একটি প্রশ্ন, তারপরও প্যাচ লেগে যায় অনেকের কাছে, কিন্তু প্যাচ লাগবে। যদিও প্রশ্নটি সহজ, কিন্তু কি হয়েছে উত্তর করাটা অনেকের কাছে কঠিন হয়ে যায়। যে প্রশ্নটি এসেছিল 18তম প্রভাষক নিবন্ধন কলেজ পর্যায়ে 2024 সালে, 2024 সালে। চারটি অপশন দেওয়া আছে: কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, মাইকেল মধুসূদন দত্ত সনেটের প্রবর্তক, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, জসিমউদ্দিন পল্লী কবি। কে হতে পারেন বলেন দেখি, কে হতে পারে? সঞ্চয়িতা কার রচনা? সঞ্চয়িতা কার রচনা? কে হতে পারে? মনে রাখবেন দুইটা আছে এখানে, এই সঞ্চয়িতা এবং সঞ্চিতা নিয়ে অনেক প্যাচ লাগে। একটা হচ্ছে সঞ্চিতা আর একটা হলো কি সঞ্চয়িতা। সঞ্চিতা আর সঞ্চয়িতা মনে রাখবেন, এটা নিয়ে যদি প্যাচ লাগে তাহলে খেয়াল করেন বিয়ের ক্ষেত্রে দেখা যায় মানে কে শর্টকাট কাজ করে, মানে কে দ্রুত সময় কাজ করে আর কে কি দীর্ঘ সময় ধরে কাজ করে। মনে রাখবেন বিয়ের ক্ষেত্রে ঘটক কি করে? ঘটকের কাজ হচ্ছে লং টাইম, সে কি করবে? ছেলে পক্ষ মেয়ে পক্ষ দুই পক্ষের সাথে দেখা করবে, লং টাইম কাজ করতে হয়। আর কাজীর কাজ কি? শর্টকাট কাজ। কাজী আসবে, বিয়ে পড়ে দিয়ে চলে যাবে, 5 মিনিটের কাজ। একজন কাজীর কাজ কি? 5 মিনিটের। তো মনে রাখবেন এই সঞ্চিতা আর সঞ্চয়িতা দুইটার মধ্যে সংক্ষিপ্ত কোনটা? সঞ্চিতা, শর্টকাট। যেহেতু এটা সংক্ষিপ্ত তাহলে এটা হচ্ছে কাজীর কাজ। কার কাজ? এটা হলো কাজীর কাজ। কাজীর কাজ এসে কি করে দেওয়া? বিয়ে পড়িয়ে চলে যাওয়া, শর্টকাট কাজ। আচ্ছা হ্যাঁ, ছোট কবি বানান ছোট, যে এভাবে আমরা বলবো না ছোট কবি না, অবশ্যই তিনি ছোট কবি নান। তো সঞ্চিতা এবং সঞ্চয়িতা, তাহলে সঞ্চয়িতাটা কার? রবীন্দ্রনাথ ঠাকুর। আর সঞ্চিতা হচ্ছে কার? কাজী নজরুল ইসলামের। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার প্রশ্ন যে মাইকেল মধুসূদন দত্তের একটা বিখ্যাত রচনা আপনারা বলেন দেখি, এবং জসিমউদ্দিনের একটা বিখ্যাত রচনা বলেন দেখি, কোনটি হতে পারে? মাইকেল মধুসূদন দত্তের একটা বিখ্যাত একটা রচনা, মাইকেল মধুসূদন দত্ত এবং কি জসিমউদ্দিনের, দেখি কে কোনটা। এনাদের তো অনেক সাহিত্যকর্ম আছে এই দুজন কবির, তবে দেখি কে কোনটা উত্তর করার চেষ্টা করে, কে কোনটাকে বেছে নেয়। জি ইশরাত জাহান বলেছেন মেঘনাদ বধ কাব্য, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ এটাই জি 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 জসিমউদ্দিন কবর, যে এই উত্তরটাই নকশিকাঁথার মাঠ। অসংখ্য ধন্যবাদ, যে আপনারা অসম্ভব মেধাবী। জি
তাহলে আপনারা দেখতেই পারতেছেন যে সঞ্চিতা কার লেখা, কাজী নজরুল ইসলামের। সঞ্চয়িতা হচ্ছে কার লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের। মেঘনাদ বধ কাব্য এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের। এবং কবর জসিমউদ্দিনের সেই বিখ্যাত কবর কবিতা, তাই না? এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি কয় নয়নের জলে, 2 নয়নের জলে। আচ্ছা যাই হোক, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়? এই প্রশ্নটি এসেছিল 18তম প্রভাষক নিবন্ধন 2024 সালে। অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যিনি আছেন, এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডিলিট অর্থাৎ ডক্টরেট অফ লিটারেচার, সাহিত্যের উপর ডক্টরেট ডিগ্রি কে কোন বিশ্ববিদ্যালয় প্রদান করে থাকেন? জি অসংখ্য ধন্যবাদ, রাখালি লিখেছেন। জি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এটার সঠিক উত্তর কি হতে পারে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়? এখানে দেখেন 4টা বিশ্ববিদ্যালয় দেওয়া আছে। আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, এরপর হচ্ছে কি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা অর্থাৎ কলিকাতা বিশ্ববিদ্যালয়, এরপর কি দেওয়া আছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং কি শান্তি নিকেতন। এবং কি শান্তি নিকেতন কোনটি হতে পারে? কোনটি হতে পারে? অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। জিমিস আয়েশা সিদ্দিকা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়। অনেকেই আবার ক উত্তর দিচ্ছেন, মানে কনফিউজড হয়ে গিয়েছেন আসলে কোনটি সঠিক উত্তর হবে, কলিকাতা হবে নাকি ঢাকা হবে নাকি বিশ্বভারতী হবে নাকি শান্তিনিকেতন হবে? জি জি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন। জি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তারপরেও এখানে কি না জানার কারণে বা অনেকেই কি দ্বিধাগ্রস্ত হয়ে গিয়েছেন যে তিনি যেহেতু কি ভারতের লোক এজন্য কি কলিকাতা বিশ্ববিদ্যালয় হতে পারে, আবার অনেকেই এখানে কি করতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় 1936 সালে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডক্টরেট অব লিটারেচার এই ডিগ্রি প্রদান করেছিল মূলত কোন বিশ্ববিদ্যালয়? ঢাকা বিশ্ববিদ্যালয় মূলত প্রদান করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে মূলত দীর্ঘক্ষণ ধরে আপনারা ক্লাসে যুক্ত ছিলেন, অনেক ধৈর্য সহকারে দীর্ঘক্ষণ ধরে আপনারা আমার সাথে যুক্ত ছিলেন এই ক্লাসে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য, বিদ্যাবাড়ির সাথে থাকার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো যারা মনে করেন যে এই সময়টাকে কাজে লাগানোর দরকার, চাকরির পরীক্ষাগুলো কম হচ্ছে বা পড়াশোনা হয়ে গেছে, শেষ হয়ে গিয়েছে, চাকরির পরীক্ষা আপনারা দিবেন, অনেক হয়তো স্বপ্ন আছে বড় বড় পরীক্ষাগুলো আপনারা দিবেন, বিসিএস দিবেন, ব্যাংকে দিবেন, 11 থেকে 20 গ্রেডের নানা পরীক্ষা দিবেন। এরপরও যদি মনে করেন যে না আমার কি থাকা দরকার, একটা নিবন্ধনের একটা সার্টিফিকেট থাকা দরকার, যদি কোনো কারণে চাকরি না হয় যেন আমি কি করতে পারি, এই চাকরিতে প্রবেশ করতে পারি। অনেকের এটা কি থাকে, আপনাদের স্বপ্ন থাকে। তো সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে গেলে বা অনেকেরই হয়তো নিবন্ধন পরীক্ষা সম্পর্কে এখনো ধারণা নাই বা অনেকেই এখনো পড়াশোনা শুরু করেন নাই, তো তারা যদি চান যে আমার কি করা উচিত, একটু দিক নির্দেশনা দেওয়া উচিত বা নেওয়া উচিত। আমি জানি যে আপনারা সকলেই মেধাবী, আপনাদের মেধা হচ্ছে কি অতুলনীয় মেধা, আপনাদের মেধার আমার থেকে কিন্তু বা আপনাদের মেধা কিন্তু অসম্ভব সুন্দর, যেটা আমি আজকের ক্লাসেই আমি বুঝতে পারলাম। তো সেখান থেকে আমি বুঝতেছি যে তারপরেও আপনাদের কি দরকার, অনেকের দরকার কি যে একটু দিক নির্দেশনা দরকার। আপনারা মূলত ভর্তি হন দিক নির্দেশনার জন্য। তো এই দিক নির্দেশনার জন্য যদি আপনাদের প্রয়োজন হয় যে আমি না আমার বিদ্যাবাড়িতে একটা ক্লাস করা দরকার বা একটা ব্যাচে ভর্তি হওয়া দরকার, তাহলে আপনারা চাইলেই কিন্তু এই যে এনটিআরসি যে লাইভ ব্যাচ 7 আছে, এই 7 ব্যাচে আপনারা ভর্তি হতে পারেন যদি আপনারা মনে করেন যে ভর্তি হওয়া দরকার। তো এর জন্য আপনাদের কি করতে হবে, বেশি কিছু করতে হবে না, সামান্য একটু কাজ করতে হবে। 1 সেকেন্ডের মানে চোখের পলকের, আছে না বাংলা গান যে পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, যে এই রূপের ঝলক দেখিয়ে দিবেন। 1 পলকে রূপের ঝলক দেখানোর জন্য কি করবেন, সুন্দর করে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। সেই স্ক্রিনশট দিয়ে রাখার মাধ্যমে আপনার রূপের ঝলকটা আপনি দেখিয়ে দিবেন। সেটা হচ্ছে 800 থেকে 805 পর্যন্ত এবং আবার কি আছে 800 থেকে 815 পর্যন্ত। চাইলেও এই নাম্বারগুলোতে আপনারা কি করতে পারেন, যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। সেখানে হোয়াটসঅ্যাপ করে রাখলে আমাদের যে প্রতিনিধি আছে আপনার সাথে যোগাযোগ করবে। যে সময় কিভাবে চলে গেছে বুঝতেই পারেননি। তো আমাদের যে ব্যাচের যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো কিন্তু আরো সুন্দর হয়। সেখানে যেহেতু আমাদের লং টাইম ক্লাস হয়, সেই ক্লাসগুলো কিন্তু আরো চমকপ্রদ হয়, আরো মজা করে হয়। এছাড়াও যদি আপনারা মনে করেন যে না আমি বিদ্যাবাড়ি সম্পর্কে আরেকটু জানি, সেটা হচ্ছে যে আপনারা বিদ্যাবাড়ি.com এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে গিয়ে আমাদের সকল ব্যাচ সম্পর্কে তথ্য জানতে পারবেন। একই সাথে আমাদের ফেসবুকে এই যে আমাদের যে লাইভটি হচ্ছে 7 দিন ব্যাপী,
এই 7 দিন ব্যাপী আজকে তৃতীয় দিন, এরপর আরও 4টি বিশেষ ক্লাস আছে, সেই ক্লাসগুলো অবশ্যই আপনারা উপভোগ করবেন। আপনার চাইলে যে ফেসবুক পেজ, এখানে আমাদের ক্লাসগুলো উপভোগ করবেন, অবশ্যই উপভোগ করবেন। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলেও আমাদের অনেক প্রোগ্রাম হয়, অনেক ফ্রি ক্লাস হয়। শুধু যে পড়াশোনা বিষয় নিয়ে সেটাই না। জি, জহিরুল হক ভাই বলেছেন যে আপনাকে অসংখ্য ধন্যবাদ, বিদ্যাবাড়ির প্রতি চিরকৃতজ্ঞ, এত সুন্দর আয়োজন করার জন্য। আমাদের ফ্রি ক্লাস করে অনেক উপকার হচ্ছে, যে সঠিক দিক নির্দেশনা পাচ্ছি, পড়াশোনাটাও ভালো চলছে। যে অসংখ্য ধন্যবাদ। আমরা চাই যে শুধু যে ভর্তি হলেই যে পড়াশোনা করবেন তা না, ভর্তি ছাড়াও যারা আছেন আমরা হচ্ছে সেবা দিচ্ছি, আমরা আপনাদেরকে মূলত সেবা দিয়ে থাকি পড়াশোনা বিষয়ক। তো আমরা সেই সেবার যে মন মানসিকতা, সেই মন মানসিকতা থেকেই মূলত আপনাদের জন্য এগুলো মানে এই ধরনের আয়োজন করতেছি। তো যাই হোক, এই ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা ভিজিট করবেন, সেখানে আমাদের প্রোগ্রামগুলো দেখবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা অনেক ধৈর্য ধরে এই ক্লাসটিতে যুক্ত ছিলেন, আপনাদের প্রতি আমি মানে কৃতজ্ঞ ব্যক্তিগতভাবে। আচ্ছা, নেক্সট ক্লাস যেটি হবে আমাদের 7 দিন ব্যাপী, আগামীকাল যে ক্লাসটি হবে সেটিও সন্ধ্যা 7:30টায় হবে, অর্থাৎ 7:30 হবে। হ্যাঁ, অবশ্যই হবে। তো সেই ক্লাসে আপনাদেরকে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ক্লাসে, নেক্সট কোনো আয়োজনে। যে একজন বলেছেন যে জব মেডিসিনে 1550 টাকা, আপনাদের হচ্ছে 3550 টাকা কেন ফি? আজকের ক্লাসটি দেখে অন্তত বুঝতে পারতেছেন যে কেন এতটা পার্থক্য। আমাদের যারা ক্লাস নেবেন তাদের কোয়ালিটি, তাদের উপস্থাপনা, প্লাস আমাদের ইনস্ট্রুমেন্ট, আমাদের যে বিশাল একটা আছে টিম আছে, যে টিমগুলো আপনাদের জন্য গবেষণা করে, আপনাদের জন্য শিটগুলো তৈরি করে, তাহলে এত কিছু আয়োজনের জন্য অবশ্যই ভালো কিছুর জন্য কিন্তু আপনাকে ভালোভাবেই ব্যয় করতে হবে। তো এজন্যই বলতেছি যে আমরা অন্যদের কথা আমরা বলবো না, ঠিক আছে? অন্যদের কথা আমরা বলবো না, কে কি করতেছে। আমরা জানি যে আমরা আমাদের সার্ভিস অনুযায়ী এই যে ফিটা, এটা কিন্তু মানে খুবই কম নিচ্ছি, আমরা খুবই কম নিচ্ছি। তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন। হ্যাঁ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।